তা এবারে খুব ভালো ফসল হয়েছে, আর এর জন্যে আমি খুব খুশি। তাহলে আপনার এই খুশির আতিশয্যে কিছু করে দেখান মহারাজ। খুশির আতিশয্যে কিছু করে দেখাতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি করতে হবে বলো। তবে একটা কথা, সদ্য সকলের বেতন বেড়েছে, তাই কারোর কোনো বেতন কিন্তু আমি বাড়াতে পারবো না। দরকার কি বেতনে? মেরে দেব খ্যাটনে। মানে বুঝতে পারলেন না? তাহলে বুঝিয়ে বলছি। আহা, কতদিন যে রাজবাড়িতে ভোজের নেমন্তন্ন পাইনি। রাজবাড়িতে ভোজ খাবে? হ্যাঁ, তাই এতে আর অসুবিধে কোথায়? ঠিক আছে, কাল রাজবাড়িতে সকলের নেমন্তন্ন। তাহলে বাড়ি চলে যাই। কেন বাড়ি যেতে হবে কেন? বাড়ি গিয়ে কত কাজ। প্রথমত কবজি ডুবিয়ে খাবার জন্য বারবার হাতের কুনি অবধি সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এই পেট পরিষ্কার করার জন্য ভালো করে জোলাপ খেতে হবে। দেখলেন তো, মহারাজকে তাতিয়ে দিয়ে কেমন একটা ভোজ আদায় করে নিলাম। ভোজ খাওয়া আদায় করে নিয়ে মাথা যেন একেবারে কিনে নিলে তুমি। আহমক, মহারাজকে একটু চাপ দিয়ে বেতনটা বাড়িয়ে নেওয়া যেত। কি সেনাপতি, আমি কি ভুল কিছু বলেছি? কেউ চায় পুঁই মাচা, কেউ খোঁজে ওল, মন্ত্রী শুধু টাকা খোঁজে, তাতেই গন্ডগোল। নাও, সকলে এবার বসে পড়ো। আপনি বসবেন না? না, শাস্ত্রে বলে অতিথি দেব ভব। আজ তোমরা সকলে আমার অতিথি, তাই তোমাদের খাইয়ে তবে আমি খেতে বসবো। যথা আজ্ঞা মহারাজ। পাতে তো দেখছি ভাত, ডাল, 5 রকম ভাজা। তা আসল জিনিস কই? আগে ওগুলো খান তো, আসল জিনিসগুলো পরে আসবে। এই তো। এই তো, এক গ্রাসে খেয়ে নিলাম। এবার আসল জিনিস নিয়ে আসুন। মাছ, মাংস, দই মিষ্টি দেখিয়ে দেব আজ খাওয়া কাকে বলে। এ কি, আপনারা তো প্রায় কিছুই খাননি দেখছি। কি করে খাবো? নিজেদের খাওয়ার বদলে আমরা অবাক হয়ে তোমার ওই রাক্ষসে খাওয়া দেখছিলাম। বাপরে বাপ, কি খাওয়া কি খাওয়া! সত্যি গোপাল, তুমি খেতে পারো বটে। আচ্ছা গোপাল, তোমার কটা পেট? কটা পেট মানে? মানে একটা পেটের তো আর এত খাবার ঢোকে না। তাহলে বলি, জানেন ছোটবেলায় আমার মা বলতো আমার নাকি 4টে পেট। একটা নয়, দুটো নয়, একেবারে 4টে পেট। হ্যাঁ, মা বলতো একটা পেটের ভেতর আরেকটা পেট, তার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা। এই যে যেটা দেখছেন, এটা হলো মূল পেট, আর এটার ভেতরেই অন্যগুলো ঘুমিয়ে থাকে। হ্যাঁ, ওই চোপসানো বেলুনের মতো। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওই ভালো খাবারের গন্ধ পেলেই ঘুমোনো পেটগুলো না ধীরে ধীরে জেগে উঠে খাবো খাবো করে হাঁক পাততে শুরু করে দেয়। এই রে, কি হলো গোপাল? দেখুন না রানীমা, আমার 4 নম্বর পেটটা না এতক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু এখন যেন ঘুম থেকে জেগে উঠেই খাবো খাবো বলে হাঁক পাততে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন কি হবে রানীমা? কি হবে মানে? ওর খিদে মেটাতে আমাকে যে আবার কোড়া থেকে খাওয়া শুরু করতে হবে। ক্ষমা করো গোপাল, সত্যি বলছি, ভাঁড়ারে আর কিচ্ছু নেই। সে কি, মাছ মাংস দই মিষ্টিতে টান পড়ে গেল? পড়বে না? হ্যাঁ, জানো আজ তুমি 50 জনের খাবার একলাই খেয়ে নিয়েছো। ছি 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 রাজবৈদ্য, এমন করে বলবেন না। আসলে খাওয়া হচ্ছে একটা একটা শিল্প। শিল্প? হ্যাঁ, ওই কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল যেমন একটা শিল্প, তেমনি কৃষ্ণনগরের এই গোপালের ভোজন কলাও একটা শিল্প। সত্যি শিল্পই বটে। হাসবেন না মহারাজ, আমার মনে হয় খাবার দেখলে নোনা শক করে ওঠাটা হচ্ছে গোপালের একটা রোগ। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, যেমন টাকা পয়সা দেখলে ছোক ছোক করে ওঠা আপনার একটা রোগ।
গিন্নি, বলি ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি? রাজবাড়ি থেকে খেয়ে দে এসে গিন্নি গিন্নি করে চেঁচিয়ে মরছো কেন? আমি একটু শোবো বুঝলে। বুঝতে পেরেছি, রাজবাড়ি থেকে গন্ডে পিণ্ডে খেয়ে এসে আর নড়তে পারছো না, তাই তো? তা খাওয়া কেমন হলো? পরে বলবো, আগে একটু গড়িয়ে নি। কি গো, এত হেউ হেউ করছো কেন? জানো তো, সাহেবরা অচেনা কাউকে দেখলে বাজখাই গলায় বলে, হু আর ইউ, হু আর ইউ, মানে তুই কে, তোরা কারা? তো আমার তো শাকচচ্চড়ি খাওয়া পেট, মানে ওই শাকচচ্চড়ি হচ্ছে আমার পেটের স্থায়ী বাসিন্দা। তা আজ হঠাৎ করে সেই পেটে ঢুকে পড়েছে অজস্র মাছ মাংস দই মিষ্টি। তাতে কি হলো? তাতে কি হলো মানে? আরে তাদের দেখেই তো আমার পেটের স্থায়ী বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে বলছে, হু আর ইউ হেউ, হু আর ইউ হেউ, হু আর ইউ হেউ। আরো বটে তুমি। দেখেছো, এই তো কথা বলছিল, আর কথা বলতে বলতে অমনি ঘুমিয়ে পড়লো। এরা মানুষ নাকি রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ? কালকে সকলের খাওয়া কেমন হলো? আর খাওয়া, আমি তো দাঁতে কুটোটাও কাটতে পারলাম না। কেন? কি করে কাটবো মহারাজ? গোপালের খাওয়া দেখবো না নিজে খাবো? সত্যি খেতেও পারে বটে। তবে ওকে খাইয়ে বড় মজা হয়। আজকাল কেউ তো আর তেমন করে খেতেই পারে না। ও কিন্তু বাড়িতে এত খায় না। সে তো জানি। ওই যে শুনলে না, ওর চারটে পেট। ভালো ভালো খাবার দেখলে ওর অন্য পেটগুলো জেগে ওঠে। কিন্তু গোপাল এখনো রাজসভায় এলো না কেন? গোপাল কি খুব ব্যস্ত? কাল অমন খেয়ে আজ কি হয়েছে ওর প্রচুর দাস্ত। সেটাই স্বাভাবিক। এত খাওয়া কি কেউ সহ্য করতে পারে নাকি? শত্রুর মুখে ছাই দিয়ে আমি কিন্তু বেশ ভালোই আছি মন্ত্রী মশাই। রাতে ভালো ঘুম হয়েছে, সকালে পরিষ্কার ইয়ে। দুঃখ শুধু একটাই। বাবারে বাবা, এত খেয়েও দুঃখ? কিসের দুঃখ গোপাল? ওই যে আমার 4 নম্বর পেটটা না খেয়েই কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো। মহারাজ, গোপালের কথায় একেবারে কান দেবেন না। ও আবার কায়দা করে আপনার কাছে খেতে চায়। তাতে তো আপনারই সুবিধে মন্ত্রী মশাই, আমার সাথে আপনিও নেমন্তন্ন পাবেন। ওই যে কথায় আছে না, জামাইয়ের নামে মেরে হাঁস, গুষ্টি শুদ্ধ খায় মাস। খাওয়ার কথাই যখন নতুন করে উঠেছে, তাহলে আমার একটা নিবেদন আছে মহারাজ। বেশ বেশ বেশ, তা বলো শুনি। আসলে আমার স্ত্রীর একটা ব্রত উদযাপন হবে। সেই উপলক্ষে তার মনের বড় ইচ্ছা যে রাজসভার সকলকে একটু ওই শাকান্ন খাওয়াবে। বিশেষ করে আমার মুখ থেকে গোপালের খাওয়ার গল্প শুনে সে তো গোপালকে খাওয়াবার জন্য খুবই ব্যাকুল। ব্যাকুল? তোমার বাড়ি গিয়ে গোপাল এমন খাবে না, তোমার যাবে একুল উকুল দুকুল। এই যে মন্ত্রী মশাই, রাজবৈদ্যকে অহেতুক ভয় দেখাবেন না তো। না রাজবৈদ্য, তোমার বাড়ি যাবার আগে আমি আমার বাকি গুদরগুলোকে না ঘুম পাড়িয়ে রেখে যাব। হ্যাঁ, আমারও একটা নিবেদন আছে মহারাজ। বলে ফেলো। আমার স্ত্রীরও ওই ব্রত উদযাপন হবে। তারও বড় ইচ্ছে আপনাদের সকলকে পাত পেড়ে খাওয়ায়। আমার স্ত্রীর ব্রত উদযাপনের কথা ভুলে গেলে চলবে না মহারাজ। ঠিক আছে ঠিক আছে, সকলেই যাবে। তা রাজবৈদ্য, তোমার স্ত্রীর ব্রত উদযাপন কবে? আগে কালকে মহারাজ। হ্যাঁ, একেবারে কালকেই? হ্যাঁ মহারাজ। সেনাপতি তোমার? আগে সেটাও কালকেই। সেরেছে, একই দিনে দুটো নিমন্ত্রণ। আগে দুটো নয় মহারাজ, দুটো নয়, তিনটে। তার মানে তোমার স্ত্রীরও? আগে কাল অত্যন্ত শুভ দিন মহারাজ, তাই কালকেই ব্রত উদযাপন করতে হবে। অসম্ভব। কি অসম্ভব মহারাজ? এ কি, একই দিনে তিনটে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। একই কাল অনেক খাওয়া হয়ে গেছে, পেটের ভেতর এখনো ভুটভুট করছে। আমাকে এবারের মতো রেহাই দাও। আমিও চাই রেহাই।
কাল ওই ভুরিভোজের পর শুধু খেয়ে যাচ্ছি দাওয়াই। হ্যাঁ, আমাকেও সকলে ক্ষমা করো। কালকের ওই খাওয়ার পর আগামীকাল আবার 3 বারি। এবারে বাবা, ভাবলি না গাটা গুলিয়ে গুলিয়ে উঠছে। কাল আমি থাকবো না, তাই আমাকেও রেহাই দিতে হবে। তাহলে কি হবে? আমার স্ত্রীর ইচ্ছা কি মাঠে মারা যাবে? কেন মাঠে মারা যাবে রাজবৈদ্য? আমি আছি কি করতে? কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়বো না? হ্যাঁ, 3টে বাড়ি গিয়ে খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। তাহলে গোপাল আর মন্ত্রী নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। আমি যাব? হ্যাঁ, তুমি যাবে। ভালো করে খেয়ে মনের দুঃখ ঘুচিয়ে আসবে, কারণ তুমি তো আবার কালকে দাঁতে কুটোটাও কাটতে পারোনি। অগত্যা। তাহলে কাল খেয়ে এসো, আর পরশু কিন্তু রাজসভায় এসে আমাকে সব গল্প বলতে হবে। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, বলি কোথায় গেলে গো? ও গিন্নি! কি গো হলো কি? রাজসভা থেকে এসে আমায় ডাকতে শুরু করে দিলে কেন? গিন্নি, বড় জবর একটা কাণ্ড ঘটেছে। কাণ্ড? কি আবার কাণ্ড ঘটিয়ে এলে? আরে আমি ঘটাইনি, ঘটিয়েছে ওরা। কারা? ওই যে রাজবৈদ্য, সেনাপতি আর রাজপণ্ডিত, ওরা 3 জনেই কাল আমাকে দুপুরের খাবার জন্য নেমন্তন্ন করেছে গিন্নি। একদিনে 3 বাড়িতে নেমন্তন্ন? বলি সামলাবে কি করে? ও ঠিক সামলে নেব। তারপর যদি শরীর খারাপ হয় তখন সামলাবেটাকে? আরে আচ্ছা কথা তো। আচ্ছা, শরীর খারাপের ভয়ে নেমন্তন্ন ছেড়ে দেব? না 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 গিন্নি, আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু যাচা অন্য পায়ে ঠেলতে পারি না গিন্নি। তাহলে যা প্রাণ চায় তাই করো। ধুর। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। একটা কথা ছিল। বলো। বলছিলাম কি, আপনার আদেশ মেনে আমি গোপালের সঙ্গে যাব বটে, কিন্তু গোপাল যেখানে পাত পারবে সেখানে আমি কিন্তু খাবো না। কেন? গোপাল এত খাবে যে সেই খাওয়া দেখতে দেখতে আমার সময় চলে যাবে। আমি কিচ্ছুটি খেতে পারবো না, যেমনটি হয়েছে আপনার এখানে। সত্যি বলছি মহারাজ, অত খাবার, কিন্তু গোপালের খাওয়ার দাপটে আমি কিন্তু কিচ্ছু খেতে পারিনি। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, আমি যেখানে খেতে বসবো গোপাল সেখানে কোনো খাবার ছুঁয়ে অবধি দেখবে না। তাহলে তো গোপালকে ডেকে পাঠিয়ে ওকে ব্যাপারটা জানানো উচিত। সেটাই ভালো হবে মহারাজ। রক্ষী, আদেশ করুন মহারাজ। যাও যাও তো, চট করে একবার গোপালকে ডেকে নিয়ে এসো। বলবে বিশেষ দরকারে আমি তাকে ডাকছি। যথা আজ্ঞা। কি ব্যাপার বলো তো রক্ষী? মহারাজ এরকম জরুরি তলব পাঠালেন কেন? সে আমি বলতে পারবো না, তবে মহারাজের ঘরে মন্ত্রীমশাই আছেন। মন্ত্রী মশাই? ঠিক আছে, চলো দেখি। কি গোপাল, যা বললাম বুঝতে পারলে তো? জলের মতো বুঝতে পারলাম মহারাজ। আমি যেখানে খাবো মন্ত্রী মশাই সেখানে খাবেন না, আবার মন্ত্রী মশাই যেখানে খেতে বসবেন আমি সেখানে বসবো না। ভালো কথা, কিন্তু নেমন্তন্ন তো 3 জায়গায়। 2 জায়গা, দুজনের খাওয়া হয়ে গেলে তৃতীয় জায়গাটায় নয় তুমি বসবে। বুঝতে পেরেছি, আপনার কথা শুনে চললে 3 নম্বর খাওয়াটা আমার ফাও। ঠিক আছে, তাই হবে। আমরা তাহলে প্রথম যাব রাজবৈদ্যের বাড়ি। সেটাই তো স্বাভাবিক, কারণ রাজবৈদ্য আমাদের আগে নেমন্তন্ন করেছে। চিন্তা করবেন না মহারাজ, মন্ত্রী মশাই যাতে পেট পুরে খেতে পারে সেদিকটা আমি দেখব। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ওই হে রাজবৈদ্য, কোথায় গেলে? আরে আরে গোপাল, গোপাল, এসো 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 এসো, এসে গেছো দেখছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আসুন 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 আসুন। তাহলে আপনাদের ভাত দিতে বলি। খাবার আগে জেনে নিতে হবে কি রান্না হয়েছে। ভালো কিছু হলে বসে যাব,
আর তা না হলে গোপাল বেটাকে বসিয়ে দেব। তবে রাজবৈদ্য যা কিপ্টে, ভালো কিছু করবে বলে মনে হয় না। তার আগে বলো তো রাজবৈদ্য, কি রান্না হয়েছে? আমি গরিব মানুষ, তেমন সাধ্য আমার কোথায়? তাই ওই সামান্য একটু ভাত মাছ। তাহলে নিশ্চয়ই নিজের ওই পানা পুকুরের চারা মাছ। ধুর, এ খাবার আবার খাবে কে? হ্যাঁ, তার চাইতে গোপালকে বসিয়ে দিই। হ্যাঁ গোপাল, তুমিই বসে পড়ো। সে কি মন্ত্রী মশাই, আপনি বসবেন না? না হে রাজবৈদ্য, আসলে একদিনে 3 বাড়িতে নিমন্ত্রণ, তাই মহারাজের নির্দেশে আমি আর গোপাল এক এক বাড়িতে পালা করে খাবো। গোপালের তো আবার বেশি খিদে, তাই তোমার বাড়িতে গোপালই খাক। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে খাবার আনতে বলি। আমার সাথে আপনিও বসে পড়লে আমি কিন্তু কোনো আপত্তি করতাম না। আসলে যাচা অন্ন হেলা করা কিন্তু ভালো কথা নয়। লক্ষ্মী তাতে রাগ করেন। তুমি খাও, খাওয়াবে তো চারাপোনার ঝোল আর ভাত। সেনাপতি দিলদরিয়া মানুষ, তাই দেদার খাওয়াবে। ওই খাওয়া খাবো আমি। হ্যাঁ বাবা, এটা দেখছি রাজকীয় আয়োজন। তাহলে তুমি যে বললে মাছ ভাত? মাছ ভাতই তো, তবে তবে 6 রকমের মাছ। হ্যাঁ, ওই রুই, পাবদা, পার্শে, ইলিশ, কই আর ওই পাকা মাগুর। হ্যাঁ, বাহ 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 বাহ, সবকটাই আমার পছন্দের। বাবা, মাছের কতগুলো পদ করেছে। তবে কি না খেয়ে ভুল করলাম? না না, সেনাপতি এর থেকে ঢের ভালো খাবে। আমি খাবো আর গোপাল চেয়ে চেয়ে দেখবে। হ্যাঁ পেট ভরেছে তো গোপাল? যথেষ্ট। কি সৌভাগ্য আমার। আসুন আসুন। তা পাত করতে বলি? তা বলতে পারো, তবে গোপাল তোমার বাড়ি খাবে না। ও রাজবৈদ্যর বাড়ি খেয়ে এসেছে। এমা, গোপাল খাবে না? তার জন্য দুঃখ করো না, আমি তো খাবো। তা সেনাপতি, কি কি পদ রান্না হয়েছে? আসলে আমার বাড়ি আজ ফলাহার ব্রত পালন, তাই ওই ফল পাকুড়ের ব্যবস্থাই করা আছে আর কি। হ্যাঁ, এ বাবা, তার মানে কলা আর শশা? না হে সেনাপতি, ফলাহার করলে আবার আমার শরীর খারাপ হয়। তুমি বরং আমাকে একটু জল বাতাসা দাও, আমি রাজপণ্ডিতের বাড়ি খাবো। আপনি যখন একান্তই খাবেন না, তখন আমি খেলে আপনার কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি থাকবে কেন? তোমার যখন রাক্ষস লগ্নে জন্ম, তখন তুমিই খাও। কি করব বলুন? কেউ আবার খাওয়াতে চাইলে আমি যে না বলতে পারি না। তাহলে খাবার আনি? মন্ত্রী মশাইয়ের আশাতে মনে হচ্ছে ছাই পড়ে গেল। তুমি কি থামবে? বাবা বাবা, কত ফল! পাকা পেঁপে, কলা, আতা, সবেদা, পেয়ারা, আনারস, আবার তার সাথে আমসত্ত্ব। বাহ, বড় ভালো খাওয়া হলো গো। আরে আরে, হলো কি বলছো গোপাল? ফলাহারের আসল পদই তো এখন আসেনি। ভোলা ময়রার দই, মাখা সন্দেশ, রাবড়ি, দরবেশ, এসবও আছে নাকি? কই, আগে বলনি তো। সব কথা কি ঢাক পিটিয়ে বলা যায় নাকি? দাঁড়াও গোপাল, নিয়ে আসি। বাহ, বড় ভালো খাওয়া হলো। ভালো যখন হলো, তখন এবার ওঠো, আমাদের তো আবার রাজপণ্ডিতের বাড়ি যেতে হবে। চলুন চলুন চলুন। একটু দাঁড়ান, আপনি ওই জল বাতাসা খেতে চেয়েছিলেন। কি কপাল আমার! গোপাল খেলো কাঁড়ি কাঁড়ি মিষ্টি, আর আমার ভাগ্যে জল বাতাসা। থাক, আমার খিদে মরে গেছে। এই জন্যই বলেছিলাম, যাচা অন্ন হেলা করতে নেই। আসুন আসুন, তা এত দেরি হলো যে? আসলে ওই রাজবৈদ্য আর সেনাপতির বাড়ি হয়ে আসতে হলো তো। ওহ, যা খিদে পেয়েছে না! ওহ রাজপণ্ডিত,
আয়োজন কি? আসলে আমার বাড়িতে আজ নারায়ণের পুজো ছিল, ঠাকুরের যা ভোগ হয়েছে তাই আপনাদের দেবো। আমি কিন্তু খাবো না, হ্যাঁ, মন্ত্রী মশাই খাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাবই। তা আজ নারায়ণ ঠাকুরের ভোগে কি কি পদ হয়েছিল? ওই তো আতপ চালের ভাত, শুক্তো, ডাল, চচ্চড়ি আর চালতার চাটনি। মিষ্টির ব্যবস্থা নেই? আছে তো, নিকুতি আর নকুলদানা। আসলে আমাদের বাড়িতে ওই দুটি মিষ্টি ছাড়া নারায়ণ ঠাকুরের ভোগে আর কোনো মিষ্টি চলে না। একটু অপেক্ষা করুন মন্ত্রী মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইস, অত ভালো ভালো খাবার ফেলে রেখে শেষে কিনা এই খাবার খেতে হবে? না না না, এ খাবার আমি খাবো না, কিছুতেই খাবো না। আমার কোটা আমি কিন্তু শেষ করে দিয়েছি। এবার আপনি এখানে না খেলে আমি কিন্তু মহারাজের কাছে আপনার নামে নালিশ করব। হ্যাঁ নয় হ্যাঁ। কাঁদছেন কেন মন্ত্রী মশাই? ঝাল লেগেছে? ঝাল তো লেগেইছে, তবে এ ঝাল সে ঝাল নয়, তাই না মন্ত্রী মশাই? না না, খেতে বসে চোখ দিয়ে জল পড়া ভালো কথা নয়। আমি জলের ঘটিটা নিয়ে আসি। বলেছিলাম না যাচা অন্ন হেলা করতে নেই। দেখলেন তো কি হলো? আমি খেলাম ভুরি ভোজ আর আপনার কপালে তেতো শুক্তো। তবে রে, ওহ, ধরতে পারলে না, ধরতে পারলে না, মেরেই ফেলবো আজ। দাঁড়াও, ধরতে দাঁড়াও পারলে বলছি, তো দাঁড়াও। দু বাড়িতে খেয়ে আমার গায়ে এখন অসুরের শক্তি। আমায় ধরা আপনার কম্য নয়। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। আরে থামো থামো, আরে দাঁড়াও, হন করে তখন থেকে তো হেঁটেই যাচ্ছি। এবার এবার একটু দাঁড়িয়ে জিরিয়ে নি। বেশ, তাহলে না হয় একটু থমকে থেমেই চলুন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি খাবেন। খাবার সঙ্গে যাবার ব্যাপারটা তুমি কি করে জুড়ে দিচ্ছ বলো তো? না 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 না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন মহারাজ, আপনি তো বলেছিলেন সেই এক রকমের খাবার খেয়ে খেয়ে আপনার নাকি মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেছি তো, কিন্তু ভুল কি কিছু বলেছি? মুখের স্বাদ ফেরানোর জন্যে যা যা করণীয় আমি তাই করব মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, মানে আমি বলছিলাম ওই গোপাল যদি থাকতো তাহলে না হয় ওই ভেবে ভেবে কিছু একটা। আমি থাকতে আবার গোপাল কেন মহারাজ? আপনি কি আমার ওপর একটু ভরসা করতে পারেন না? না 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 না, তা কেন? তোমায় ভরসা করি বলেই তো 7-5 না ভেবে বেরিয়ে পড়লাম। গোপাল যখন নেই তখন তো আমার কেরামতি দেখবে সবাই। ও, এবার মহারাজকে আচ্ছা করে তেলপাট করে আমি পেটও ভরবো আর ট্যাঁকও ভরবো। তবে সুখ করানোর জন্যে আগে আমি মিষ্টি মুখ করাবো। কিরে, শুনলি তো দাদু নেই বলে তলে তলে মন্ত্রী মশাই কেমন ফন্দি আঁটছেন? নাড়লে কি হবে, আমরাও তো ফাঁক তালে সব শুনে ফেলেছি, তাই আমরাও এবার আমাদের কাজ করব। ঠিক বলেছিস, সবার আগে গিয়ে দাদুকে খবরটা দেব, তারপর দেখবো দাদু কি করে। এই বলি, তোমার ব্যাপারটা কি বলতো? তো কি তুমি রাজসভায় যাবে না নাকি? কয়েকদিন ধরে তুমি যা ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছ, তারপরে আর কোথাও যেতে মন করে না কি? তাই ভাবছি কাল বাদ পরশু এই নতুন বছরের প্রথম দিনেই রাজসভায় হাজিরা দেব। না হয় আমি ভালো রাঁধতেই পারি না, তা বলে ওরকম করে বলবে? বলছিলাম যে তোমার হাতের রান্না খেয়ে আচ্ছা আচ্ছা লোকের মুখে স্বাদ ফিরে আসবে। ও তাই বলো, তাই বলো, কিন্তু বলি লোকজন আমার রান্নার খবর জানবে কি করে? আরে বাবা, প্রতিভা কি চাপা থাকে গিন্নি? আর আমি যখন আছি তখন তোমার এই গুণের কথা আমি 5 কান করবই করব। তুমি কিচ্ছু ভেবো না গিন্নি। চল চল, ওই তো দাদু বসে আছে, দাদুকে গিয়ে খবরটা দি। কিরে,
সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? যা হচ্ছে শুনলে তোমারও মুখ শুকিয়ে যাবে। হ্যাঁ তাই নাকি? তা ব্যাপারটা কি? মন্ত্রী মশাই মহারাজের মুখের স্বাদ ফেরানোর ব্যবস্থা করছেন। ওহ, দুদিন যায়নি এর মধ্যে এই মন্ত্রী মশাই ব্যাপারটা বেশ জমিয়ে দিয়েছেন মনে হচ্ছে। নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো, এবার বুঝবে মন্ত্রী মশাই তোমার মুখে চুটকালি মাখাবে। হ্যাঁ, টের পাবে, ঠিক সময় টের পাবে। সেটা তো আমি এখন থেকেই টের পাচ্ছি গিন্নি, তবে এটাও জেনে রাখো তোমার হাতের যে কত গুণ এইবারও প্রমাণ হবে গিন্নি। তার আগে যাই, চল দেখি ওদিকে মন্ত্রী মশাই মহারাজকে কি কি খাওয়াচ্ছে। এই মাখা সন্দেশটা যা খেতে না, মুখে একেবারে লেগে থাকবে। দাও আর খানিকটা সন্দেশ দিয়ে যাও দেখি। না 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 না, আর সন্দেশ নয়, আমাকে বরং ওই চমচমটা দেখাও একবার। এবার ওই চমচমটা একটু চেখে দেখি, মনে হচ্ছে ওটাও বেশ খেতে হবে। এইটা তো খারাপ বলনি। চমচমগুলো রসের মধ্যে কেমন হাউডু খাচ্ছে। কি দারুণ খেতে, মনে হচ্ছে গামলা শুদ্ধ চমচম একাই পাঠাই পেটে। ও মহারাজ, দেখুন দেখুন, টপ করে মুখে ফেলতেই কেমন পট করে একেবারে মিলিয়ে যাচ্ছে। চমচমটা খেতে ভালো, কিন্তু ওই গোটা কত খেতেই মুখটা কেমন মেরে দিল যেন। না না না, আর মিষ্টি খাবো না, এবার একটু অন্য কিছু খেতে হবে। কিন্তু কিন্তু কি খাই? আমি এক্ষুনি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই যে বাবু, শোনো, কি ফল আছে তোমার ঝুড়িতে দেখি? ও আজ আবার মন্ত্রী মশাই খপ্পরে পড়লাম, আজ আবার বেচা কেনা হলে হয়। এই দেখুন মহারাজ, কাঁঠালি কলা, পেয়ারা, তরমুজ সব যেন একেবারে আমাদের জন্যই সাজিয়ে রাখা আছে। শুধু সাজিয়ে রাখলে হবে? খাওয়ার জিনিস খেয়ে একটু না দেখলে হয়? সব যদি চেখে দেখেন তাহলে আমি বেচবো কি? সে কি কথা, মহারাজের সামনে বেচা কেনা? যাও যাও, পালাও এখান থেকে, পরে এসে আমার কাছে হিসেব বুঝে নেবে। যা ভেবেছিলাম হয়ে গেল আজকের মতন বেচা কেনা। মা, ওইদিকে আবার ঠান্ডা মালাই নিয়ে যাচ্ছে। এবার একটু মালাই খেলে হতো না, কি বলো ভাই? মন্দ কি, আমার মনটাও না কেমন মালাই করছে। না না, মনকে মোটেও দমন করা উচিত নয়। এই যে চাঁদ, মহারাজকে না খাইয়ে ওরকম লুকিয়ে লুকিয়ে চলে গেলে হবে? দেখি দেখি, ঠান্ডা মালাই ভাঁড় কতক দাও দেখি। ও, এই গরমে ঠান্ডা খেতে যা লাগবে না। যতই লুকিয়ে লুকিয়ে যাই না কেন, এর নজর ঠিক পড়বেই। আজ যে আবার কপালে কি আছে? এ কি, এসব কি হাবিজাবি খাচ্ছেন মহারাজ? এই হাবিজাবি কি বলছো বলো তো গোপাল? আমার মুখের স্বাদ ফেরানোর জন্যই তো মন্ত্রী এই সব। আমার গিন্নির হাতের রকমারি রান্না যদি খেতেন তবে বুঝতেন। শুধু ঠেকুর তুলতেন না, সঙ্গে আঙুলটাও চেটে যেতেন। বলো কি গোপাল? হ্যাঁ, তাহলে তো মুখের স্বাদ ফেরানোর জন্য তোমার গিন্নির হাতের রান্নাই মোক্ষম। সে কথা আর আমি নিজের মুখে কি করে বলি মহারাজ, তবে এটা বলতে পারি গিন্নির রান্না চাকলে মুখে লেগে থাকবে আগে। তাহলে তো ভালোই হলো, আমরা সবাই তোমার গিন্নির হাতের রান্না খাবো। তাই ভালো, তাহলে কালই ভালো ভালো খাবার নিয়ে চলে এসো, কেমন? আর না হলে আমাদের খাতির করে তোমার বাড়ি নিয়ে চলো। বাবা, বউয়ের সুখ্যাতি করা, হ্যাঁ, এবার বোঝো ঠেলা। কই, এখনো তো গোপালের কোনো দেখা নেই। খাওয়াবার ভয় গোপাল নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ, পালাবে কোথায়? বেটাকে ঠিক ধরে আনবো। ওই ধরে ধরেই তো আপনি কৃষ্ণনগরের সেরা ধরিবাজ মন্ত্রী মশাই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আসল কাজটা সেরে ফেলুন মহারাজ। তাহলে বলো গোপাল, তুমি কবে কিভাবে খাওয়াতে চাও? মহারাজ, অনেক ভেবে দেখলাম,
আমাকে যদি 1 বছর পরে হ্যাঁ বলো কি 1 বছর পরে খাওয়াবে? বলতে দিন, আমাকে বলতে দিন মহারাজ। এই আজ ধার কাল বাকি আমার পছন্দ নয়। চাক বাবা, বাঁচলাম। পছন্দ নয়টা তো নয় বুঝলাম, কিন্তু পছন্দটা কি? তবে আপনি যদি ভাবেন টাটকা না খেয়ে বাসি খাবেন, তার মানে বাসি? হ্যাঁ, খেতে চেয়েছি বলে বাসি খেয়ে মরতে হবে? আর বাবা একটা কিছু উপায় তো বলবে, নাকি এভাবেই আমাদের ঘোরাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 কি উপায়? তাহলে আর কি, আসুন বসুন। কি খাবেন বলে? গরম গরম। বেশ বেশ, তবে তাই হবে। কিন্তু আমি তো এখনো শেষ করিনি মহারাজ। হ্যাঁ, তার মানে এটাও নয়? একদম ঠিক মহারাজ। খাবেনই যখন, তখন একটু ধীরে সুস্থে খেলেই তো ভালো। গোপাল, ও গোপাল, আমারও খুব জানতে ইচ্ছে করছে। না মানে তুমি ঠিক খাওয়াবে তো? আপনি যখন নিজে মুখে বলেছেন, তখন না খাইয়ে কি এর উপায় আছে মহারাজ? ওহ, এটা একেবারে ঘেঁটে ঘ করে দিল দেখছি। তাই মহারাজ আমি বলছিলাম কি, আমি চাই যে যা নিজের মতো করে নিজের ঘরেই খাক। হ্যাঁ, সে আবার কি? সে তো এমনি এমনি সবাই খায়। আমাকে বলতে দিন মন্ত্রী মশাই, আমি না হয় মনপসন্দ খাবার পৌঁছে দেব। সত্যি গোপাল, দেখে দেখে খাওয়ানোর একটা উপায় বার করেছো বটে। মহারাজের ইচ্ছে বলে কথা, ফেলে তো দিতে পারি না। আর তাছাড়াও আরেকটা কারণ যে আছে মহারাজ। আবার কি কারণ? কাল নববর্ষের দিনেই যে আমি আর আমার গিন্নি মিলে একটা নতুন ব্যবসা শুরু করছি, সেটারও শুভ সূচনা এইভাবে হয়ে যাবে। এর মধ্যে আবার ব্যবসা কোথা থেকে ঢুকে পড়লো? হ্যাঁ, আমার গিন্নি যে ভালো রাঁধেন সে তো সবাই জানেন। সেই রান্না করা খাবারই আমরা এবার চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দেব। তাতে তোমার কি লাভ গোপাল? আমার খাইয়ে লাভ আর আপনাদের খেয়ে লাভ। বেশ ভালো তো, মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ হ্যাঁ, করি ফেলবেন আর তেল মাখবেন। আমি কি আপনার পর? বেশ বেশ বেশ, তবে গোপাল যেভাবে চাইছে সেভাবেই না হয় খাওয়াবে। ওরও ব্যবসা হবে আর আমাদেরও পেট ভরবে। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? ওই যে খাওয়ার ব্যাপারটা আগে থেকে ভালো করে গুছিয়ে নিতে হবে না? কাল নববর্ষের সকাল থেকেই তো গিন্নি তার হাতের কামাল দেখাতে শুরু করবে। তাহলে ওই কথাই থাকলো, রান্না করবে তোমার গিন্নি আর চেটে পুটে খাবো আমরা। তবে নববর্ষের দিনে আর আলাদা আলাদা নয়, একেবারে এই রাজবাড়িতেই পাত পিড়ে বসবো সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ভালো লাগলে যে যার সে তার। গোপালের বাড়ি থেকে খাবার আনার ভাতটা আমার উপর ছেড়ে দিন মহারাজ, সেটুকু না হয় আমি দেখে নেব। আর উঁচির কাজ করতে হলে তখনই সেরে নেব। কিন্তু অতি ভক্তি যে চোরের লক্ষণ মন্ত্রী মশাই। তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বাবা, তবে আর কি, এদিকের ব্যবস্থা তো সব হয়েই গেল, যাই ওদিকটা সামলাই। কিন্তু মহারাজ, গোপাল যদি এই তালে হালকা পাতলা কিছু খাইয়ে দেয় আর বলে এটা গিন্নির তৈরি বিশেষ রান্না, আর সেসব খেয়ে যদি আমরা প্রশংসা করি তাহলে কিন্তু আরো পেয়ে বসবে। হ্যাঁ, কিন্তু মুখের উপর খারাপ হয়েছে সেটাই বা বলি কি করে? না না না, ভালোকে তো ভালো বলতেই হবে, তবে খারাপ হলেই না, ঠিক একেবারে মালুম পাইয়ে দেব। বেটা টেকো গোপাল ভেবেছে এইভাবে এক ঢিলে দুই পাখি মারবে। মহারাজকে খুশি করবে, আবার গিন্নি রান্নার ব্যবসা জমাবে। কিন্তু আমি যে সেটা হতে দেব না গোপাল। নববর্ষের দিনেই তোমার ব্যবসা আমি চৌপাট করছি। এই কই রে, কোথায় গেলি সব? ঠাকুর মশাই তো এক্ষুনি চলে আসবেন। দে দে দে, হাতে হাতে সব জোগাড় গুলো দে দেখি। এই তো দিদা, সব তোমার হাতের কাছেই আছে, যেটাই বলবে সেটাই দিয়ে দেব। আমরা কিন্তু যেমন বলেছিলে ঠিক তেমনি বেলপাতার ফুল নিয়ে চলে এসেছি। আর কি কি কাজ করতে হবে বলে ফেলো দিদা, আমরা না একেবারে গায়ে গতরে খেটে দেবো। ও, তোরা জানো কি একেবারে বাধ্য ছেলে। কিন্তু কই, ব্রাহ্মণ তো এখনো এলেন না। উনুন পুজো না করে দিলে যে উনুন চাপাতে পারছি না। ওই তো দাদু ওদের সঙ্গে করেই নিয়ে আসছে, তার মানে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। আরে তিথি তিথি যা পড়ার পড়ে গেছে, নিন নিন নিন, এবার মন্ত্রটা তাড়াতাড়ি পড়ে ঘরে উনুনটা জ্বেলে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে তৈরি হয়েই এসেছি। নববর্ষে একদম শাস্ত্রীয় মতেই উনুন পুজো হবে, তারপর রান্না শুরু হবে। হবে তো বলছেন, কিন্তু হচ্ছে কই? তবে তোরা আর দাঁড়িয়ে থাকিস না, হই হই করে দিদার হাতের গরম রান্নার খবরটা পাঁচকান করে দে। ঠিক বলেছো দাদু, লোকজন জানলে তবেই তো খাবারের ফর্দ ধরাবে। চল তাহলে
এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। সবাইকে শুভ নববর্ষ বলি আর শুভ খবরটাও দিই। ব্যাপার কি বলতো, মন্ত্রী মশাই এমন জরুরি তলব করলো কেন? কেন বাবা বুঝতে পারছিস না? মনে হচ্ছে হাতে কাজ আসছে। আমার তো আবার কদিন ধরে ডান হাতটা খুব চুলকচ্ছে। হ্যাঁ রে, এই খাওয়া দাওয়ার ব্যাপার নয় তো? বলিস কি? হ্যাঁ, তাহলে তো হাতেও আসবে আবার পাতেও আসবে মনে হচ্ছে। ওই তো মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে। চল চল, হাঁড়ির খবরটা নিয়ে নি চল। শুভ নববর্ষ মন্ত্রী মশাই। ওহ, এসেছিস তোরা? এতক্ষণে তাহলে সময় হলো তোদের? এদিকে দাঁড়িয়ে থেকে থেকে যে আমার হাড়ে দুব্ব ঘাস গজিয়ে গেল সেটা বোধহয় বুঝতে পারিস না। এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই, ঘাস আমরা তুলেই ছাড়বো। সেটা তো করবই, আর কি করতে হবে সেটাও বলুন। বাজে কথা ছেড়ে কাজের কথা শোন। তবে কথাটা 5 কান করা যাবে না। আয় এদিকে শোন। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। বেশ বেশ, তবে আর দেরি করিস না, যেমন বললাম তেমন করে ফেল। আর কোনো চিন্তা নেই, ওরা যখন দায়িত্ব নিয়েছে তখন আমার কাজ হয়ে যাবে। এই তালে এবার এমন কিছু হবে যাতে গোপাল ফেঁসে যাবে। এবার যেমন যেমন বলেছি সেরকম এক একটা কাগজে নাম লিখে আমার হাতে দিয়ে দেখি। এই তো লেখা হয়ে গেছে। মহারাজ, মন্ত্রী, সেনাপতি, পণ্ডিত। প্রথম ক্ষেপে এই 4 জনের খাবারই তো যাবে। কিন্তু মন্ত্রী মশাইয়ের নাম যে দেখছি বারবার লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিখেছিস যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। নে এবার ঝুড়ির মধ্যে খাবারের হাঁড়িগুলো বসিয়ে ঝুড়ির গায়ে নামগুলো আটকে দিই। মন্ত্রী মশাইয়ের নাম 4টে ঝুড়ির গায়ে, আর মহারাজের নামে 2টা ঝুড়ি, সেনাপতির নামে 1টা, আর পণ্ডিতের নামে 1টা। কেন 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 এমনটা কেন হলো দাদু? এখনো তো সবটা হয়নি। দেখি দেখি দেখি, এবার মহারাজের 2টো আর সেনাপতি আর পণ্ডিতের নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলে ঢাকনার তলায় লিখে ফেলি মন্ত্রীর নাম। ব্যাস, আর মন্ত্রীর নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলি খুলি খুলি। এই ঢাকনার নিচে লিখি মহারাজ, সেনাপতি আর পণ্ডিতের নাম। ব্যাস। এই কি তখন থেকে তুমি এটা থেকে সেটা আর সেটা থেকে এটা করে কি গজঘণ্ট করছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কথাতেই তো আছে গিন্নি, সাবধানের মার নেই। তাই আমিও একেবারে পাকা ব্যবস্থা করে রাখলাম। কই গো, তোমাদের রান্না হলো? আমরা যে সবার জন্য ওই খাবার নিতে চলে এলাম গো। এই তো একেবারে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, তোমরা নাও আর গাড়িতে তোলো। বাকি খাবার না হয় আমি আরেকটা গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তোদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তোরা গাড়ির পিছন পিছন দৌড়ে আড়াল থেকে নজর রাখ, রাস্তায় তেমন কিছু হয় কিনা। তারপর আমিও চললাম রাজসভায়, সেখানেই তোরা খবর দিবি আমায়।
নববর্ষের দিনে মনটা একেবারে ভরে গেল। বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি যেন। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল চলে এলো। ঠিক বলেছো, এ নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবারের গন্ধ। ভোজনের আগে বেশ করে একটু শুঁকে নিন মহারাজ। ওই যে বলে না, ঘ্রাণে ন অর্ধ ভোজন, তারপরে মুখে দিলেই বুঝবেন কি জিনিস নিয়ে এলাম। আরে শুকে শুকে আমার নাক তো 3 ইঞ্চি লম্বা হয়ে গেল। কিন্তু গোপাল কোথায়? সে না এলে যে শুরুই করা যাচ্ছে না। মহারাজ, যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে তেমন রান্নাই করে এনেছি। তার মানে কোনো সুস্বাদু খাবার? দাও 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 দাও, দেখি একটু চেখে দেখি। এই তো আবার ঝুড়ির গায়ে লেখাই আছে কার কোনটা খাবার। কিন্তু এ কি, মন্ত্রী মশাইয়ের নামে যে 4টে ঝুড়ি! কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের স্বাদের সঙ্গে স্বাস্থ্য ফেরানোর জন্য আমার গিন্নি বিশেষ ব্যঞ্জন পাঠিয়েছে। কিন্তু বাচ্চারা যে একটা গন্ডগোল করে ফেলেছে মহারাজ। আবার কিসের গন্ডগোল? কার কোনটা খাবার সেটা তো আমি ঝুড়ির ঢাকনার তলায় লিখে রেখেছিলাম, ওরা আবার নিজের নিজের মনে নাম লিখে ঝুড়ির গায়ে আটকে দিয়েছে। এই যে মরেছে, আমার সব পরিকল্পনা গোপাল ঘেঁটে ঘ করে দিল। চমৎকার চমৎকার, একেবারে জম্পেশ হয়েছে। কোপ্তা কালিয়া যা সব রেঁধেছ না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটাও সাফ করে দিই। হ্যাঁ, অত্যন্ত উন্নত মানের ব্যঞ্জন। ওহ, কি সুস্বাদু। কিন্তু তুমি কিছু মুখে দিচ্ছ না কেন মন্ত্রী? তোমার তো আবার বেশি বেশি পদ। আরে খাও খাও, মুখে দাও। ওই পদেই তো বিপদ। না মানে আমার আজকে উপোস মহারাজ। না না, তা বললে তো শুনবো না, খেতে যে আপনাকে হবেই। নববর্ষের দিনে না খেয়ে কাটাবে তাই আবার হয় নাকি? খাও খাও, এক্ষুনি খাও বলছি। বেশ, তবে খাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ঝাল! ওরে গেলাম রে। ও, নুনে মুখটা পুড়ে গেল একেবারে। না না, এটা তো টকে একেবারে ভর্তি। কি গোপাল, এমন কেন হলো? সেটা তো আমার থেকে মন্ত্রীমশাই ভালো বলতে পারবেন মহারাজ। আসলে আমি যেমনটা আন্দাজ করেছিলাম মন্ত্রীমশাই ঠিক তেমনটাই করিয়েছেন, যে নিজের নাম লেখা ঝুড়ি ছাড়া বাকি সব ঝুড়ি খুলে খাবারের মধ্যে নুন ঝাল টক মেশাতে বলেছেন। বাচ্চারাও সব নজর করে আমাকে সে খবর পৌঁছে দিয়েছে। ও, তার মানে মন্ত্রী তোমার পেটে পেটে এই ফন্দি ছিল? না মানে আমি তো মানে কোনো মানে নয়, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। হ্যাঁ, এবার থেকে বিশেষ বিশেষ দিনে গোপালের গিন্নি এই অপূর্ব রান্না রেঁধে আমাদের তৃপ্তি দেবে, আর তার জন্যে যাবতীয় খরচ খরচা দেবে তুমি। আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি মরে যাবো মহারাজ, আমাকে তাহলে ছেড়ে আজকে দিন। হিসেবটা বলি মন্ত্রী মশাই, বেশি নয়, ওই 1525 স্বর্ণ। ওরে বাবা রে, বাঁচা 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 রে বাবা, বাঁচা। যে গেছে সে যাক, বাকিরা না হয় চেটে পুটে খান। এবার জমিয়ে হোক নববর্ষের খানা পিনা। শুভ নববর্ষ। যা শীত পড়েছে, ভাবছি কম্বল মুড়ি দিয়ে পুকুরে ডুব মেরে আসি। যাক, তাও কম্বল বলেছো, খাট বিছানা নিয়ে যে ডুব মারবে না তা বলনি। আচ্ছা, আমি কি মনের ইচ্ছেটাও কাউকে বলতে পারবো না? সব সময় তোমার মন যুগেই কথা বলতে হবে? না না না, আর ইচ্ছে করে না এখানে থাকতে। মনে হয় বনবাসে চলে যায়। তাহলে তো আমরাও তোমার সঙ্গে যাব। ও দিদা,
তুমি যাবে তো? বলি তোদের দাদুকে নিয়ে তোরা যেখানে খুশি যা। আরে বাবা, দাদু তোমাকে ছেড়ে বনবাসে যাবে? হতেই পারে না। দাদু আসলে বলতে চেয়েছিল বনভোজনে যাবে, তাই না দাদু? কি বললি? বনভোজনে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তবে তোদের দিদা না গেলে আমি যাচ্ছি না। হ্যাঁ, নাতি নাতনিদের সামনে আর আদিক্ষেতা দেখাতে হবে না। হ্যাঁ, বনভোজন ব্যাপারটা কি সেটাই জানি না। বনভোজন মানে আমরা সবাই মিলে বাইরে কোথাও একটা যাব, বনে বা নদীর পাড়ে। সেখানে মাটিতে উনুন বানিয়ে আমরা সবাই মিলে রান্না করব, সেখানেই পাত পেরে খাবো, তারপর খেলাধুলো করে চলে আসব। খুব মজা হবে। আর সামনেই তো 1 জানুয়ারি, ইংরেজির নতুন বছর। দাদু, এবার একটা বনভোজন হয়ে যাক। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। তাহলে একদিনের জন্য অন্তত গৃহে শান্তি আসবে। আরে পুঁটির বাবা, তা কোত্থেকে ফিরছো? এই একটা সামান্য কাজ পেয়েছি, সেখান থেকেই ফিরছি। তো রোজগারপাতি সব হচ্ছে তো? কোনো ক্রমে চলে যাচ্ছে পুরোহিত মশাই। দিনকাল যা পড়েছে তাতে এই সামান্য রোজগারে সংসার চালানো খুব কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। তুমি বাবা একটু সাবধানে দেখো, বলা তো যায় না বিপদ কোন দিক থেকে আসে। কেন, সেরকম কিছু চিহ্ন দেখতে পেলেন নাকি? সামনে ইংরেজি নতুন বছর, তোমার একটা বিপদ দেখতে পাচ্ছি। এই বিপদ কাটাতে হলে একটা যজ্ঞ করতে হবে। একে বলে গৃহ শান্তি যজ্ঞ। এই যজ্ঞে তেমন কিছুই লাগবে না, এই ফলমূল যা সব পুজোয় লাগে তাই। কিন্তু একটা জিনিস তোমাকে আনতেই হবে, ওটা ছাড়া কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। কি আনতে হবে পুরোহিত মশাই? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই জোগাড় করে আনবো। যজ্ঞ যদি ঠিক মতো কার্যকরী করতে হয় তাহলে বড়সড় একটা বোয়াল মাছ জোগাড় করতে হবে। বোয়াল মাছ? তার তো অনেক দাম, অত মুহূর্ত আমার নেই। দেখো ভেবে সেটা পারবে কিনা, পারলে আমায় জানিও। এখন আমি চললাম। পুঁটির মা, সামনে ইংরেজি নতুন বছর, খুব বিপদ আসছে আমাদের, রাজপুরোহিত বললেন। সে কি গো, তাহলে কি করব আমরা? তিনি বলেন একটা যজ্ঞ করতে হবে, গৃহ শান্তি যজ্ঞ। তাহলে তার জন্য তো ব্যবস্থা নিতে হয়। সেইখানেই তো মুশকিলের ব্যাপার গো। একটা বোয়াল মাছ লাগবে, বেশ বড় ধরনের। বাজারে এই মাছের যা দাম, তা যে কোত্থেকে জোগাড় হবে তাই ভাবছি। আমার কাছে তো কিছুই নেই প্রায়। বাবা, তুমি চিন্তা করো না, আমি সারা বছর ধরে 1 আনা 2 আনা ওই খুঁটির ভেতরে রেখে দিই, তুমি সেখান থেকে নাও। না মা, তুই কষ্ট করে জমিয়ে রাখিস, সেখানে হাত দেওয়া আমার উচিত হবে না। কি আশ্চর্য বাবা, আমি জমাই তো তোমার জন্যই, যদি কখনো কাজে লাগে তাই। তাহলে বিপদের দিন এসেই গেছে। মেয়ের জমানো সঞ্চয় যখন হাত পড়েছে তখন বলতে হবে পুরুত মশাই ঠিকই গণনা করেছেন। যা হোক, তুমি বাকি সব জিনিসপত্র নিয়ে এসো, আমি ঘরে কি আছে তা দেখছি। গিন্নি, দেখো দেখো কি এসেছে। ও তুমি এসেছো পুটির মা? তা যে কাজে এসেছিলাম সেটা বরং আগে সেরে ফেলি। আসলে পুটির বাবাকে পুরুত মশাই নাকি বলেছেন আমাদের এই ইংরেজি নতুন বছরে ঘোর বিপদ আসছে, একটা যজ্ঞ করতে হবে। তা তোমাদের কিন্তু সবার সেদিন আমার বাড়িতে যজ্ঞ দেখার আর 2টো ডাল ভাত খাওয়ার নেমন্তন্ন রইল। তোমার বাড়িতে নেমন্তন্ন? আর আমরা যাব না? এটা হতে পারে? আজ তাহলে আসি, হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। আমারও গৃহশান্তি যজ্ঞ করতে হবে বলে মনে হচ্ছে। ওং গৃহং শান্তিং বোয়ালং মৎস্যং রক্ষা করেন। আরে, এইসব মন্ত্র আপনি পেলেন কোথা থেকে পুরোহিত মশাই? গোপাল, মন্ত্র বলার সময় কথা বলতে নেই, এটা তুমি জানো না? না, বাপের জন্মে এমন মন্ত্র আমি শুনিনি তো, তাই জিজ্ঞেস করলাম কোথা থেকে পেলেন এমন মন্ত্র। যা জানো না তা নিয়ে কথা বলো না। আরেকটা কথা বললি আমি আর যজ্ঞ করব না। না 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 না, তা কখনো হয় পুরোহিত মশাই? পুটির বাবা এত কষ্ট করে এত বড় বোয়াল মাছ জোগাড় করলো, আর আপনি বলছেন যজ্ঞ করবেন না? এত বিরক্ত করলে কি যজ্ঞ করা যায়? বলতে কখনো দেখেছিস কোনো যজ্ঞে বোয়াল মাছ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে? না, আমি তো দেখিনি রে। দাদু তো জিজ্ঞেস করলো, কিন্তু পুরুত মশাইয়ের উত্তরটা যেন কেমন কেমন লাগলো। দাঁড়া না, দাদু তো এখানেই আছে, দাদুর নজরে নিয়ে কিচ্ছু হবে না। সামনে ইংরেজি নতুন বছর, যে বিপদ আসতে চলেছিল আমি সব দূর করে দিয়েছি।
ওই গো মুটির মা, এবার সব কিছু আমায় গুছিয়ে দাও, বাড়ি যাবো যে। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাইকে সব কিছু গুছিয়ে দাও, হ্যাঁ, শুধু বোয়াল মাছটা ছাড়া। হ্যাঁ, এটা আবার কি ধরনের রসিকতা করছো গোপাল? না, আপনি মাছ নিয়ে কি করবেন? কেন, এই মাছ এখন ভোগের প্রসাদ হয়ে গেছে। তবে সেই প্রসাদের ভোগ আমরা কেন পাবো না? গোপাল, এই কথাটার জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। এই রাজ্যের কত মানুষ না খেতে পেয়ে আছে, তাদের কথা ভাববে না? যারা জীবনে মাছ খেতে পায়নি, তাদের মাছ খাওয়া থেকে তুমি বঞ্চিত করবে? ও, আপনি তাহলে গরিব মানুষদের মধ্যে এই একটা বোয়াল মাছ বিলিয়ে দেবেন, তাই তো? ঠিক ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার কিছু বলার নেই। আয় আয়, আমার কাছে আয়, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে দাদু? আমরা এক্ষুনি করে দিচ্ছি। পুরোহিত মশাইয়ের পিছু পিছু যা, কি করে দেখ, তারপর আমাকে জানা। জবরদস্ত একখানা বোয়াল মাছ পেয়েছি। আরে বাবা, লোককে ভয় দেখাতে হয়। মুটির বাবা ভয় না পেলে এত দাম দিয়ে বোয়াল মাছ আনে? মনে হচ্ছে বাড়ির দিকেই যাচ্ছে, আমরাও পিছু পিছু যাচ্ছি। কি কথা হয় ওনার বাড়িতে সব শুনে আসবো, দাদুকে বলতে হবে না? গিন্নি, ও গিন্নি, আজ একেবারে একটা মস্ত বোয়াল মাছ নিয়ে এসেছি। জমিয়ে রাঁধো তো, কতদিন বোয়াল মাছের ঝাল খাইনি, আজ খাবো। শুনলি তোরা, আমার বাবা কত খরচা করে ওই মাছ জোগাড় করেছে। পুরুত মশাই তা গরিবদের দেবে বলে এখন বোয়াল মাছের ঝাল খাবে? এক্ষুনি চল, দাদুকে সব বলতে হবে। আমি মন্তর শুনেই বুঝেছি পুরো ব্যাপারটা আর গোড়ায় গলদ আছে। ওই পুটিরা আসছে, দেখি ওরা কি বলে। দাদু, আমরা পুরুত মশাইয়ের বাড়িতে গিয়ে সব শুনে এসেছি। বল, কি শুনেছিস বল। পুরুত মশাই তার বউকে বললো কতদিন বোয়াল মাছ খাইনি, আজ খাবো। এই বোয়াল মাছের দাম আমি পুরুতের কাছ থেকে আদায় করবই করব, তোরা দেখে নিস। আর শোন, তোরা তোদের নজরদারি কিন্তু ছাড়িস না। রাতে গিয়ে দেখিস পুরুত বোয়াল খাচ্ছে কি খাচ্ছে না, চোখের দেখাটা দেখে নেওয়া দরকার। আহা, যা রেঁধেছে না, মনে হচ্ছে পুটির বাবাকে আর দুটো বোয়াল মাছ লাগবে বললে ভালো হতো। সকালে যখন তখন ভালো করে ঠকালেই পারতে। দেখো, যা মাসোহারা পাই তাতে সংসার চলে না, তাই লোক ঠকানো ছাড়া আমার কোনো উপায়ও নেই। তা ঠিক, তা ঠিক। একটু আধটু মিথ্যে কথা না বললে আমাদের সংসারের কি হাল হবে বলো তো? হ্যাঁ, দেখছিস আমার বাবার কষ্টের টাকায় পুরুত কিরকম সাপকে শুকতে খাচ্ছে। দাদুকে গিয়ে কথা বলে বলতে হবে। সবাই ভালো আছেন আশা করি? আগে হ্যাঁ মহারাজ, আমরা সবাই ভালো আছি। তবে বিশেষ করে ভালো আছেন আমাদের পুরোহিত মশাই। কেন গোপাল, কেন পুরুত মশাই কেন বিশেষ করে ভালো আছেন? কালকেই পুটির বাবার গৃহশান্তি যজ্ঞ করে একটা বোয়াল মাছ নিয়ে গেছেন। আরে কি মুশকিল মহারাজ, এই যজ্ঞে বোয়াল মাছ লাগে, তাই পুটির বাবার কাছ থেকে একটা বোয়াল মাছ নিয়েছিলাম ভোগের প্রসাদের জন্য। গোপাল প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে আমাকে উপহাস করে যাচ্ছে। না 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 না, উপহাস করতে যাব কেন পুরোহিত মশাই? আমি শুধু জানতে চেয়েছিলাম ওই বোয়াল মাছ উৎসর্গ করতে হয় তা কোন শাস্ত্রে লেখা আছে। গোপাল এমন একটা ভাব করছে যেন আমাদের প্রাচীন শাস্ত্রের সব কটি বইও পড়ে ফেলেছে। মূর্খের মুখে শাস্ত্র চর্চার কথা শুনতে আমি রাজি নই। ঠিক আছে, ঠিক আছে, গোপালের সঙ্গে তর্ক করার দরকার নেই। আমাকে বলুন তো, বোয়াল মাছ কোন যজ্ঞে লাগে, আর এই কথা আপনি কোথায় পড়েছেন? মহারাজ, বৃহৎ মৎস্য পুরাণে বোয়াল খণ্ডে এই কথা লেখা আছে, কিন্তু মাছ যত বড় হবে কাজ হবে বেশি। পুটির বাবা যদি দুটো বোয়াল মাছ দিত তবে আজ থেকেই কাজ শুরু হয়ে যেত। ও না, আচ্ছা আচ্ছা, যদি কেউ তিমি বা হাঙর উৎসর্গ করত তবে কেমন হতো পুরোহিত মশাই? গোপাল, তাহলে কাজ হতো আগে আর যজ্ঞ হতো পরে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, পুরোহিত মশাইকে নিয়ে চিন্তা পরে করা যাবে,
কিন্তু ওই সামনেই সাহেবদের নতুন বছর এসে গেল। সাহেবদের মতো চলুন না, আমরা একটু আনন্দ করে আসি। আনন্দ? সাহেবদের মতো? তা কি করতে হবে বল? কাল আমরা বনভোজনে যাই, সেখানে রান্না বান্না করে খাওয়া যাবে। তা তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? জঙ্গলে যাওয়াটা কিন্তু নিরাপদ নয় গোপাল। না না, জঙ্গলে কেন? আমাদের রাজ্যে ঢোকার মুখেই যে নদীটা আছে, আমরা সেখানেই বনভোজন করব। হ্যাঁ, সেই জায়গাটা বড়ই মনোরম। তা কে কে যাবে সেটা ঠিক করে ফেলো। আনন্দ করতে আমরা সবাই যাব মহারাজ, শুধু পুরোহিত মশাইকে বাদ দিতে হবে। আমরা তো ওখানে ওই মাছ মাংস খাবো, আর উনি তো শুদ্ধ নিরামিষাশী। এমনকি আমিষের ছায়া মারালেই ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই বলছিলাম ওই পুরোহিত মশাইকে বাদ দেওয়াই ভালো নয় কি? না মানে মহারাজ, ঠিক আছে, আমি তবে নাই বা গেলাম, আপনারাই আনন্দ করুন। ও এই ব্যাপার, এই সামান্য কাজটা করতে পারবো না? ঠিক করে দেব, দেখো দাদু। মন দিয়ে সব শুনে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি কাজে বসে যাচ্ছি। আমরা রাজসভার সবাই কিন্তু খুব সকালে বেরিয়ে পড়বো। তোরা দুপুরের মধ্যে ওখানে পৌঁছে দেখে নিবি আমরা কোথায়, বুঝলি? আর গিন্নি, তুমি বেশ থালা ভরা লুচি আর পায়েস বানাও তো। কাল পুঁটির হাত দিয়ে এগুলি পুরুতের বাড়িতে পাঠাতে হবে। কিরে পুঁটি, দিয়ে আসতে পারবি না? এটা কোনো কাজ দাদু? পুরুত মশাইকে খাবার পৌঁছেই আমি চলে যাব তোমাদের ওখানে। কাল নতুন বছরের আমার খেলাটা শুধু দেখ এবার। অপূর্ব অপূর্ব জায়গায় আমাদের নিয়ে এসেছো গোপাল। আমি তো জানতামই না আমাদের রাজ্যে এত সুন্দর একটা স্থান আছে। বছরের নতুন দিনে নতুন স্থানে আসতে পেরে আহা, কি যে ভালো লাগছে আমার। রান্না চাপানো হয়ে গেছে, আগে আমরা সকালের খাবারটা খেয়ে নিই, তারপর গল্প গুজব হবে না হয়। আগে মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে, বড্ড খিদে পেয়ে গেছে। আরে আমি কি কাউকে খেতে বারণ করেছি নাকি? আমরা তো এখানে খেতেই এসেছি, কি বলো গোপাল? খাওয়ার কথা বলে আমাকে আর খোঁটা দেবেন না মহারাজ। আসলে কি জানেন তো, ওই খাবার দেখলেই না আমার ওই চরচর করে খিদে পেয়ে যায়। কি করি বলুন তো মহারাজ? আরে যতদিন পারো খেয়ে যাও। আমার বাপ ঠাকুরদাকে দেখেছি আস্ত আস্ত কচি পাঁঠা খাঞ্চারে করে খেয়ে ফেলতেন। এখন আর সেরকম খানেওয়ালা লোক দেখাই যায় না। কি বলছেন মহারাজ? গোপালকে দেখেও বলছেন সেরকম খানেওয়ালা আজকাল আর দেখা যায় না? ওর থালা টপকানোর ক্ষমতা বেড়ালেরও নেই। একদম ইচ্ছে করছে না পুরুত মশাইয়ের বাড়ি যেতে, কিন্তু যেতে তো হবেই, নইলে দাদুর পাতা ফাঁদে পা দেবে কি করে পুরুত ঠাকুর? আরে দাদুর পাতা ফাঁদ কি করে এড়াবে পুরুত, সেটা তো দেখতে হবে নিজের চোখে। আমাকে বাদ দিয়ে সবাই ড্যাং ড্যাং করে বনভোজনে চলে গেল, সবই গোপালের চালাকিতে। ঠিক আছে, আমি একদিন না একদিন গোপালের কাছ থেকে 10টা ইলিশ আদায় করব, এই আমি বলে রাখলাম। ওই যে পুরুত ঠাকুরের বাড়ি, যাই গিয়ে একটা ডাক দি। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আমরা আপনাকে খাবার দিতে এসেছি। কে কে আমায় ডাকছে মনে হলো? কে? আমরা পুরুত মশাই, মহারাজ আপনার জন্য খাবার পাঠিয়েছেন, এই নিন। আমার জন্য খাবার পাঠিয়েছে আবার? ঠান্ডা লুচি আর এতটুকু মিষ্টান্ন, আর নিজেরা গান্ডে পিন্ডে খাচ্ছে। মহারাজ আমায় মনে রেখে পাঠিয়েছেন, ফেলেও তো দিতে পারছি না, কি করব? এটাই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মহারাজ যে আমার কথা মনে রেখেছেন সেটাই তো যথেষ্ট। তা তোমাদের সঙ্গে মহারাজের কোথায় দেখা হলো? কেন, কালকেই তো দাদুকে মহারাজ বলেছিলেন পুরোহিত মশাইকে যেন লুচি আর মিষ্টান্ন পাঠানো হয় এই ইংরেজি নতুন বছরের দিন, তাই দিদা আপনার জন্য পাঠিয়ে দিলেন। দাদু যা শিখিয়ে দিয়েছিল, এবার বলি? হ্যাঁ, চেঁচিয়ে বলবি যাতে পুরুত শুনতে পায়। জানিস গুলটে, দাদুই কিন্তু মহারাজকে বলে পুরুত মশাইয়ের বনভোজনে যাওয়া আটকেছে। দাদু মহারাজকে বলেছে যে পুরুত গেলে সেই তো সব খেয়ে নেবে, আমাদের ভাগে আর কিচ্ছু থাকবে না। কি? গোপাল আমার যাওয়া আটকেছে?
আমি যাবই, এই আমি বেরোচ্ছি। ও গোপাল, আজ মনেই হচ্ছে না এই উৎসবটা শুধুমাত্র সাহেবদের মতো ইংরেজি নতুন বছরের দিন। এই বনভোজনে না এলে বোঝাই যাবে না যে কি আনন্দ পেলাম। তাহলে খাওয়া শেষ করে চলুন না, আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। খুবই উত্তম প্রস্তাব। তা খাওয়া শেষ, এবার চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি। ওই দেখ, সবাই কোথায় যেন যাচ্ছে, জায়গাটা একদম খালি। এবার আমরা ওখানে গিয়ে কাজ করতে পারি। পুটি, আমি গাছে উঠছি, তুই সাবধানে আমাকে হাঁড়ি একটা একটা করে দে। দাদু কিন্তু আরেকটা কাজ করতে বলে দিয়েছিল, ওই উনুনের আগুন উস্কে দিয়ে তার মধ্যে ঝোল ভর্তি হাঁড়িটা রেখে দিতে। দাঁড়া, আমি কাজটা করে আসছি। ও গোপাল, মনে হচ্ছে এখানেই সারা জীবনটা কাটিয়ে দিই। আহা, বড় ভালো জায়গায় তুমি নিয়ে এলে আমায়, আর নতুন বছরের দিন খুব আনন্দ দিলে আমায় তুমি। নেমে আয় গুলটে, এক্ষুনি হয়তো পুরুত মশাই এখানে এসে যাবে, আমাদের দেখে নিলে কেলেঙ্কারি। ওই তো বনভোজনের জায়গা, ওখানেই তো উনুন পাতা হয়েছে দেখছি, কিন্তু সবাই গেল কোথায়? এবার দেখ পুরুত কি করে, গাছে ঝোলানো হাড়িগুলোর দিকে তাকাবেই। ওই দেখ কেমন করে তাকাচ্ছে। আচ্ছা, আমি যাতে না খেতে পারি তার জন্য হাড়িগুলো সব গাছে লুকিয়ে রেখেছে। আচ্ছা, আমিও দেখছি কি করা যায়। একটা লাঠি লাগবে। ওই তো একটা শক্তপোক্ত গাছের ডাল পড়ে আছে, এটাতেই হবে। এই লাঠি তুলেছে রে, এবার মজা দেখো পুরুত ঠাকুর। এই একটা হাড়ি, দেখি পারা যায় কিনা। এই রে, হাড়িটা তো ভেঙেই গেল। আরে গায়ে রং পড়ছে যে, কি বাবা, সারা গায়ে রং লেগে গেল। ঠিক আছে, পাশের হাড়িটাতে নিশ্চয়ই কিছু পাবো। যা বাবা, এখানেও তো রং, আমি তো রং মেখে ভূত হয়ে গেলাম। আচ্ছা, এই হাঁড়িগুলো নয়, কিন্তু ওই যে উনুনের উপরে হাঁড়িটা আছে, খাবার নিশ্চয়ই ওইখানেই আছে। যাই খুঁজে দেখি। এবার দেখ কেমন ছেঁকা খায় হাতে। আগে হাতটা ঢোকাই, তারপর দেখি খাওয়ার জিনিস কিছু আছে কিনা। ওরে বাপ রে বাপ, কি গরম, আমার হাতটা একদম পুড়ে গেল যে। কি ইনি কে? এখানে রং মেখে কি করছেন? চিনতে পারছেন না? ইনি আমাদের পুরোহিত মশাই। ওই হাঁড়িগুলি থেকে খাবার খাওয়ার চেষ্টা করেছেন। আর ওই যে উনুনের উপরের হাঁড়িটা, সেটা তো সব নিরামিষ। আমরা তো এখানে নিরামিষেরই ব্যবস্থা করেছি, তাই না মহারাজ? আমি তো আমিষ ভেবে হাত পোড়ালাম। মহারাজ, এই পুরোহিতই পুঁটির বাবার কাছ থেকে বোয়াল মাছ হাতিয়ে তা রান্না করে খেয়েছে। আর এক্ষুনি আপনি নিজের কানে শুনলেন উনি নাকি আমিষ ভেবেই ওই হাঁড়িতে হাত পোড়ালেন। একে কি আর রাজপুরোহিতের কাজে বহাল রাখা যায় মহারাজ? মহারাজ,
মহারাজ আমায় ক্ষমা করে দিন। জীবের লোভ বড় লোভ, আমি সেই লোভে পড়ে গেছিলাম। চাকরি চলে গেলে আমি না খেতে পেয়ে মরবো। ঠিক আছে মহারাজ, আমাদের শাস্ত্রে তো প্রায়শ্চিত্ত করার প্রথা আছে। হ্যাঁ, পুরোহিতকে আমাদের সবাইকে ইলিশ মাছ খাওয়াতে হবে। এত ইলিশ? মহারাজ আমি গরিব পুরুত, আমি কি করে এত ইলিশ জোগাড় করব? মহারাজ, প্রায়শ্চিত্ত না করলে কিন্তু ওর পাপ ফলন হবে না। গোপাল যা বলেছে তা না করলে তোমাকে আমি রাজবাড়ির সমস্ত পুজো থেকে বরখাস্ত করলাম। না 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 মহারাজ, আমি কালকেই সবাইকে ইলিশ মাছ খাওয়াবো। এই রুতমশাই, মাছগুলো আবার কারো গৃহশান্তির যজ্ঞের জন্য হাতিয়ে আনুনি তো? না না মহারাজ, আজকের ইলিশ আমি উৎসর্গ করলাম গোপালের গৃহ শান্তির জন্য। ওং বিহং শান্তিং ইলিশং মৎসং রক্ষাং করেন। আটচল্লিশ, 49 আর ই হলো 50। তাহলে সব মিলিয়ে হলো 208টা মোহর। মোহরগুলো ভালো করে রেখে দিতে হবে। এই দিয়ে এই বছর ঝড় বৃষ্টির আগেই ঘরের চালটা সারিয়ে নিতে হবে। হ্যাঁ গো বলি, শুনছো? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, কি ব্যাপার? হঠাৎ করে এত মিষ্টি সুরে ডাকছো, ব্যাপারটা কি বলতো? এই বলছি, এই তোমার কাছে তো এখন অনেকগুলো মোহর আছে। আমাকে না ওখান থেকে কিছু মোহর দিয়ে একটা নাকছাবি বানিয়ে দাও না গো। সবার তো নাক আছে, কিন্তু তোমার তো নাকই নেই। তাহলে তুমি আমাকে নাকছাবিটা করিয়ে দেবে না, তাই তো? আগে নাক বানাও, তারপর না হয় নাকছাবি বানাবে। আমি আসছি, দরজার শিকলটা তুলে দাও। বাবা গো, এ তুমি আমায় কোন ঘরের বিয়ে দিলে? এইরকম হার কৃপণ লোক আমি দুটো দেখিনি বাবা গো। রে, যা বললাম বুঝে গেছিস তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, সব একেবারে জলের মতো পরিষ্কার। সব যখন বুঝে গেছিস তখন আজ রাত থেকেই কাজে লেগে যা। তো সাবধান, কেউ যেন তোদের সন্দেহ না করে। কৃষ্ণনগরবাসীর মাথায় এত বুদ্ধি নেই যে আমাদেরকে সন্দেহ করবে। আপনি শুধু ওই আমাদের ভাগটা ঠিক করে বুঝিয়ে দেবেন, ব্যাস। আপনাকে আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। কে? দরজা খুললেই বুঝতে পারবি আমি কে। তাড়াতাড়ি দরজাটা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। আরে তাড়াতাড়ি যা, সোনা দানার টাকা পয়সা আছে সব দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, শুধু আমাদের কোনো ক্ষতি করবেন না। ঘটা ঘটা, তোরা তো একেবারে কামাল করে দিয়েছিস, একেবারে কামাল করে দিয়েছিস। এত সোনা, বাবা বাবারি 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 বাবা। নিন মন্ত্রীমশাই, এইবার আমাদের ভাগটা বুঝিয়ে দিন। আরে আরে, এত ব্যস্ত হচ্ছিস কেন? ওরা তোদের ভাগ ঠিক সময় মতো পেয়ে যাবি। নে নে, কেউ দেখে ফেলার আগে মানে মানে এখান থেকে চলে যা, যা। কিন্তু আরে বললাম তো পেয়ে যাবি, যা যা। ইয়ে মানে মন্ত্রীমশাই, আমাদের কথাটা তো একবার শুনুন। পরে পরে পরে, যা হবে পরে। এই সব শোনা আমার আমার যে কি আনন্দ হচ্ছে না। ও, এতদিনে আমার সব স্বপ্ন সত্যি হলো।
কি সর্বনাশ নেমে এলো কৃষ্ণনগরে। কি হয়েছে? আরে কাল মূর্তিদের বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ ডাকাতি? কি বলছো গো? হ্যাঁ গো, গ্রামের আরো অনেক বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, গোটা গ্রামবাসী তো খুব ভয়ে আছে, সবাই মিলে মহারাজের কাছে গেল। হ্যাঁ তাই নাকি? তাহলে তো আমাকে একবার রাজবাড়িতে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান, সব শেষ হয়ে গেল, বাঁচান। মহারাজ, আমরা গরিব মানুষ, এইভাবে ডাকাতরা এসে আমাদের সর্বস্ব নিয়ে যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাব মহারাজ? সবার তো এখনো ডাকাতি হয়নি, কিন্তু আমার তো যেটুকু ছিল সেটাও চলে গেল। কি হবে বলুন তো মহারাজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এইভাবে কান্নাকাটি করো না। আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার সেনাপতি, তুমি থাকতে ডাকাতি হলো কিভাবে? মানে মহারাজ, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো সীমানায় পাহারা বসেই রেখেছিলাম, কিন্তু কিভাবে ডাকাতরা কৃষ্ণনগরে প্রবেশ করলো আমার মাথাতেই আসছে না। সেনাপতিকে দোষ দিয়ে কি হবে মহারাজ? ডাকাতি তো হতেই পারে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ডাকাতরা আর কারোর গচ্ছিত সম্পদ নিয়ে না যেতে পারে। কিন্তু কি করা যায় বলো তো মন্ত্রী? মহারাজ, ডাকাতরা একবার যখন কৃষ্ণনগরে ঢুকে পড়েছে তখন আমি নিশ্চিত ওরা আবার ডাকাতি করবে। তাই জন্য সকলের গচ্ছিত সম্পদ এমন জায়গায় রাখতে হবে যাতে ওই ডাকাতরা খুনাক্ষরেও টের না পায়। এই কথাটা তুমি ঠিক বলেছো মন্ত্রী, কিন্তু এত সোনাদানা রাখবো কোথায়? মহারাজ, আপনি যদি বলেন তাহলে এই দায়িত্ব আমি নিতে পারি। তুমি নেবে মানে? কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী। মহারাজ, আমি বলতে চাইছি আমার বাড়িতে একটি বড় সিন্ধুক আছে। সেই সিন্ধুকের মধ্যে গ্রামের সকলে যদি তাদের সোনা দানা রেখে দেয় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না, আর সকলের সোনা কোথায় আছে সেটা ডাকাতরা জানতেও পারবে না। মহারাজ, আমার একটা কথা ছিল, সকলের সোনা একটা সিন্ধুকে রাখা হবে সেটা ভালো কথা, কিন্তু এটা তো রাজবাড়িতেই রাখা যেতে পারে। মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ মন্ত্রী মশাইয়ের থেকে আপনার বাড়িতে নিরাপত্তা অনেকটা বেশি মহারাজ। গোপাল, তুমি একেবারে ঠিক কথা বলেছো। ব্যাটার সবকিছুর মধ্যে কথা না বললেই নয়, তবে ওর সবকিছু ভেঙে দেওয়ার আগেই আমাকে কিছু একটা বলে পুরো ব্যাপারটা সামলাতে হবে। ওটাই তো সমস্যা মহারাজ, ওটাই হচ্ছে সমস্যা। দেখুন, সীমানায় এত সেনা থাকা সত্ত্বেও ওই ডাকাতরা কিভাবে আমাদের সীমানায় ঢুকে পড়লো, আর রাজবাড়িতে ঢোকা ওদের কাছে এমন কি শক্ত ব্যাপার হবে? কারণ ওরা তো সবার কাছ থেকে যখন সোনা দানা পাবে না তখন তো মহারাজকেই সন্দেহ করবে আর রাজবাড়িতেই আক্রমণ করবে। হ্যাঁ মন্ত্রী, তোমার কথাটাও ঠিক। আর তোমার কাছে যদি সোনাগুলো থাকে তাহলে ডাকাতগুলো আর সন্দেহ করতে পারবে না। এই তো কি সুন্দর বুঝে গেলেন মহারাজ। তাহলে ওই কথাই রইল মহারাজ, সবার সোনা আমার কাছেই, না মানে আমার বাড়ির সিন্ধুকেই থাকবে। বেশ বেশ, সবাই শোনো, কালকে তোমাদের সমস্ত সোনাদানা নিয়ে এসে মন্ত্রীর বাড়িতে জমা দিবে। এতে তোমাদের সোনা অনেক বেশি সুরক্ষিত থাকবে। মহারাজ মহারাজ মহারাজ, ওই আপনার কথা মতো আমরা আমাদের সমস্ত সোনা ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে রেখে দেব। তবে দেখবেন যেন আমাদের কোনো কিছু ওই খোয়া না যায়, কারণ আমাদের ওইটুকুই তো গচ্ছিত সম্পদ রয়েছে। আরে তোমাদের কোনো ভয় পাওয়ার কারণই নেই, তোমাদের সমস্ত কিছু একেবারে সুরক্ষিত থাকবে। হ্যাঁ, তোমাদের চিন্তারও কোনো কারণ নেই। আর মন্ত্রী, যতদিন সকলে সোনাদানা তোমার কাছে থাকবে ততদিন তোমাকে আর রাজসভায় আসতে হবে না। তুমি বাড়িতে বসে ওগুলো ভালো করে পাহারা দেবে, আর তুমি তোমার মাসিক বেতন ঠিক সময়ই পেয়ে যাবে। আজ্ঞে মহারাজ। এতদিন পর আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এইবার আমি সবার সোনা দানা দিয়ে অনেক 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 বড় লোক হয়ে যাব। বেড়ালকে মাছের দায়িত্ব দিলে বেড়াল তো মাছ চুরি করবেই না। আমাকে চোখ কান খোলা রেখে এই মন্ত্রীর উপর নজর রাখতে হবে। হ্যাঁ, দে দে দে, এক এক করে সবাই তোদের সোনাগুলো আমার হাতে তুলে দে। আর কোনো চিন্তা করবি না, তোদের সকলের সোনা আমার কাছে একেবারে সুরক্ষিত থাকবে। দে 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 দে। বলছে আমার বিয়ের যে দুজোড়া সোনার বালা আর কানের দুলখানা আছে না, সেগুলো মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে রেখে আসছি, বুঝলে? কি, তুমি মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখবে? হ্যাঁ,
আসলে বাড়িতে সোনা রাখতে খুব ভয় লাগছে, যদি ডাকাতরা এসে সব নিয়ে যায়। হ্যাঁ, তুমি কি ভাবছো মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখলেই তোমার সব সোনা সুরক্ষিত থাকবে? মন্ত্রী মশাই ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। ডাকাতরা যদি ধরা পড়ে তাহলে তুমি তাও সোনা ফেরত পেতে পারো, কিন্তু মন্ত্রী মশাইয়ের হাতে একবার সোনা পড়লে সেই সোনার কথা তোমাকে ভুলে যেতে হবে গিন্নি। তাই বেশি কথা না বলে যেখানকার জিনিস সেখানেই রেখে দাও। ডাকাত এলে সোনা নিয়ে যাবে তাও ভালো, কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে আমি সোনা রাখতে দেব না। হ্যাঁ, ভোলা ময়রা, তুমি এখানে? আর এদিকে আমি তোমার দোকান থেকে ঘুরে এলাম, তা হঠাৎ আজকে দোকান বন্ধ রেখেছো কেন? আর বলো না গোপাল দাদা, দোকান বন্ধ না রেখে আর কোনো উপায় নেই। আজকের পরিস্থিতিও খুব খারাপ। দোকানের জন্য ওই দুধ, ছানা, চিনি কেনার মতো অর্থও নেই। কি বলছো কি ভোলা? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, তাই তো মন্ত্রী মশাইয়ের কাছে যাচ্ছি আমার ওই গচ্ছিত সোনাটা ফেরত নিয়ে আসতে। ভাবছি ওই সোনা বিক্রি করে দেবো, দোকানটাকে আবার দাঁড় করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তাহলে দেরি করো না। হ্যাঁ গোপাল দাদা, আসছি। না না, মামা বাড়ির আবদার নাকি? এ যখন তখন সোনা চাইলেই পাওয়া যায় নাকি? আমি তো অন্য কারোর সোনা চাইছি না মন্ত্রী মশাই, আমি আমার গচ্ছিত সোনাই তো চাইছি। মাত্র এক জোড়া সোনা চুরি ছিল, সেটা দিয়ে দিন। না, আরে সব কিছু তো একটা নিয়ম থাকে নাকি? তোমার ইচ্ছে হলো সোনা আমার কাছে রেখে গেলে, আবার ইচ্ছে হলো নিয়ে যাবে, এরকম তো হবে না। মন্ত্রী মশাই, আমি খুব বিপদে পড়েছি, নইলে আমি আসতাম না। দয়া করে আমার সোনার ওই এক জোড়া চুড়িগুলো ফেরত দিয়ে দিন। তো মহা মুশকিলে পড়ে গেল। এখন গয়না জোড়াটা ফেরত না দিলে যদি এই ভোলা ময়রা আবার মহারাজের কাছে গিয়ে নালিশ করে, এইভাবে সোনা হাতছাড়া করা যাবে না, করা যাবে না। না 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 না, তাহলে কি করি? হ্যাঁ, ওই ভোলা ময়রার সোনার চুড়ির মতো আমার গিন্নির এক জোড়া সোনার জল ধরানো চুড়ি আছে, ওটা গুছিয়ে দেবো, তাহলেই তো সব ঝামেলা মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি, তোমার সোনাগুলো নিয়ে আসছি, দাঁড়াও। আচ্ছা মন্ত্রী মশাই। এই যে তোমার কাছে সোনার জল ধরানো এক জোড়া চুড়ি ছিল না? আমার চুড়ি? আরে যেগুলোতে সোনার জল করা আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে তো, কিন্তু আমি তো আর ওসব পড়ি না। এখন তো তুমি আমাকে আসল সোনার চুড়ি কিনে দিয়েছো। বলছি সামনের মাসে আমাকে একটা সোনার কোমর বন্ধনী বানিয়ে দেবে? আরে বাবা, দেবো, সব দেবো। ও আগে তুমি ওই তামার গয়নাগুলো নিয়ে এসো। সত্যি দেবে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। নাও, কিন্তু এগুলো দিয়ে তুমি কি করবে? আমি পরে বসে থাকবো। হয়েছে, শান্তি, এবার যাও নিজের কাজে যাও। এই নাও ভোলা ময়রা, তোমার এক জোড়া চুড়ি। ধন্যবাদ মন্ত্রী মশাই। তোমার সব গয়না বুঝিয়ে দিলাম। নাও, এবার আর আমাকে বিরক্ত না করে যাও দেখি, এখান থেকে যাও। কি এগুলো তো আমার গয়না নয়, চুড়ির উপরে কারুকার্য তো অন্যরকম, আর এগুলো তো দেখে সোনাও মনে হচ্ছে না, কিরকম মেরে। তাহলে কি ওই মন্ত্রী মশাই আমাকে ঠকালো? না 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 না, এটা হতে পারে না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, একবার দরজাটা খুলুন তো। ওই ময়রাটা আবার ডাকছে কেন? ও বুঝতে পেরে গেল নাকি? না 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 না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে তো হয় জ্বালা না, দরজা না খুলে একটু উপায় নেই। মশাই, ও মন্ত্রী মশাই। কি হয়েছেটা কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এগুলো তো আমার গয়না নয়, আর এগুলো দেখে তো সোনা মনেই হচ্ছে না। এই একদম মিথ্যা কথা বলবে না, এইটাই তোমার গয়না। যাও এখান থেকে। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, এটা আমার গয়না নয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, এটাই তোমার গয়না, আমার স্পষ্ট মনে আছে। তুমি আমাকে ফাঁসানোর মতলব করলে কিন্তু খুব বড় ভুল করবে। বলা, যাও এখান থেকে যাও। মন্ত্রী মশাই তো আমাকে পুরো পথে বসিয়ে দিলেন, এইবার আমি কি করব? কোথায় যাব? গোপাল, হ্যাঁ গোপালই একমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমি বরং এই গোপালের কাছেই যাই।
কি বলছো কি ভোলা ময়রা? মন্ত্রীমশাই তোমাকে সোনার গয়নার বদলে এই গয়না ফেরত দিয়েছে? তবে আর কি বলছি গোপাল দাদা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে আমি যে একবারে পথে মারা যাব। আহা না না, এইভাবে বলো না, আমি দেখছি কি করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাইয়ের থেকে সকলের গয়না ফেরত আনতে হবে। ভোলা ময়রা, চলো আমার সাথে। মন্ত্রীমশাই, আপনি ভোলা ময়রাকে এই তামার গয়নাগুলো কেন দিয়েছেন? এইগুলো তো উনি আপনাকে রাখার জন্য দেননি। আরে গোপাল, ও তুমি আমাকে ভুল বুঝছো। ভোলা ময়রা এই গয়নাগুলোই আমাকে রাখতে গেছিল, আমাকে ফাঁসাতে চাইছে। কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই? কি? আমি মিথ্যে কথা বলছি? আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো? এত বড় স্পর্ধা তোমার? আচ্ছা ঠিক আছে, এত কথার দরকার নেই। আপনি সবার সোনা দানা যা আছে সবকিছু সবাইকে ফেরত দিয়ে দিন। সেরেছি। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। মানে গোপাল, এই কথা মুখেও এনো না। ডাকাত আসলে সবার সবকিছু নিয়ে চলে যাবে। তখন কি হবে? কি হবে তখন? সে আপনাকে ভাবতে হবে না, আমাদের গয়নাগুলো আমাদের ফেরত দিয়ে দিন। হ্যাঁ, ফিরিয়ে দিন। আমি এখন কি করব? সবাইকে সবকিছু দিয়ে দিলে তো আমার এতদিনের সব পরিকল্পনা একেবারে শেষ হয়ে যাবে। না 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 না, কিছু একটা বলে ব্যাপারটা সামলাতে হবে। কি করি? পেয়েছি। ব্যাপারটা হলো কি, আমার তো সবার সোনা ফেরত দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার ইয়েটা মানে সিন্ধুকের চাবিটা যেন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না। তার মানে আপনি সিন্ধুকের চাবি হারিয়ে ফেলেছেন? না মানে একেবারে হারিয়ে ফেলিনি, তবে কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। এটা কোনো কথা হলো? মহারাজ আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন আর আপনি সেই দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। দেখুন মন্ত্রী মশাই, কালকের মধ্যে যদি আপনি চাবি খুঁজে না পান তবে আমি কিন্তু এই পুরো ব্যাপারটা মহারাজকে জানাতে বাধ্য হব। তারপর যা সিদ্ধান্ত নেবার মহারাজই নেবেন। তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যদি তাই মনে করেন তবে তাই। আজকের দিনটা আপনার হাতে আছে, দেখুন কি করবেন। এই চলো সবাই, চলো। হ্যাঁ, চলো। গোপাল, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আজ রাতে আমি সবাইকে আবার ভয় দেখিয়ে দেবো, যাতে কেউ ভুল করেও এই সোনাগুলো তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা না ভাবে। মন্ত্রীমশাইয়ের উপর আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। না, ব্যাপারটা তো হালকা ভাবে নিলে চলবে না। কাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যাই এখন ঘুমিয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। এমনি আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমলাম বুঝলে। তুমি আলোটা নিভিয়ে দিও। ওটা শোন, আজ সবাইকে এমন ভয় দেখাতে হবে যাতে কেউ সোনা ফিরিয়ে আনা তো দূরের কথা, ভয়ে যেন বাড়ি থেকে বের হতে না পারে। বিশেষ করে ওই গোপালটাকে ভালো করে ভয় দেখাতে হবে। সকলের প্রতি ওর দরদ একেবারে উঠলে উঠতেছে না। আজকে ভয় পেয়ে ওর সব দরদ উড়ে যাবে, দেখবি সব উড়ে যাবে। সবই তো ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু আমাদের ভাগটা তো এখনো দিলেন না। সব সময় শুধু ভাগ করিস। এই নে, এই সোনার কানের দুল জোড়া রাখ। কি মাত্র এক জোড়া কানের দুল? আগে এই কাজটা সার, তারপর না হয় আবার পাবি। নে চল এইবার। কিন্তু বললাম তো পাবি। নে চল। আমার সাথে বল। দরজা খোল, দরজা খোল। ওঠো না, ওঠো। কি হয়েছে? কি এত রাতে আবার ডাকাডাকি কেন? ওই দেখো, ডাকাত এসেছে। ডাকাত। সত্যি তো? তাহলে গোপালের বাড়িতেও ডাকাত পড়লো। এইবার কি হবে? আমার যে খুব ভয় করছে। কি হবে? দাঁড়াও গিন্নি, দাঁড়াও, এত ভয় পেও না।
এই ডাকাতটা আজকে নাকাল হয়ে বাড়ি ফিরবে। যাও শিগগিরই রান্নাঘর থেকে তেলের শিশিটা নিয়ে এসো তো। এই তেলের শিশি দিয়ে কি হবে? ডাকাতের পায়ে তেল লাগাবো। কি বলছো গো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এত কথা তোমাকে না বুঝলেও চলবে গিন্নি। যাও এখন তাড়াতাড়ি তেলটা নিয়ে এসো যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। যা করবে একটু সাবধানে করো। হ্যাঁ, আমার বাবু খুব ভয় করছে। হ্যাঁ দরজা খোল, খোল দরজা, খোল। খোল দরজা, খোল। এই তো তেল চলে এসেছে। এইবারে ডাকাত হবে আমার হাতে কুপোকার। খোল দরজা, খোল। দরজা খোল, খোল দরজা। আরে এই দরজা খোল। দরজা খোলাই আছে। ওরে বাবা লেগেছে রে, ওরে বাবা রে, মরে গেলাম। আরে মন্ত্রী মশাই, আপনি? তার মানে আপনি বটা ঘটাকে সাথে নিয়ে ডাকাতি করছেন? গোপাল, গোপাল। আরে কে কোথায় আছো গো? শিগগির এসো। দেখো দেখো দেখো, গোপাল কেমন ডাকাত ধরেছে দেখো। পায়ের সব হাড়গুলো ভেঙে গেল রে। এই দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, টাকা ধরা পড়েছে। দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, টাকা ধরা পড়েছে। আরে এটা তো মন্ত্রী মশাই। মন্ত্রী তো। আরে সাথে তো ওই বটা ঘটা আছে দেখছি। দেখেছো কান্ত? সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমরা বুঝতেই পারিনি। গিন্নি, এ তো আর যে সে ভূত না, এই ভূত একমাত্র গোপালই ধরতে পারে। এই কেউ একটু মহারাজকে খবর দে, মহারাজ একটু দেখে যাক তার আদরের মন্ত্রী কেমন সুন্দর ডাকাতি করছে। দিন মন্ত্রী মশাই দিন। গোপাল, গোপাল, তোমার বাড়ি থেকে তো আমি ডাকাতি করিনি, তাহলে তুমি কেন আমার থেকে 2 আনা সোনা নেবে? মহারাজ কি বলেছেন শোনেননি? গ্রামের সবাইকে আপনাকে সোনা দিতে হবে, তাই এই সুযোগ আমি ছাড়ি কিভাবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও। ধন্যবাদ মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কি খুব চিন্তিত? রানী, আমি খুব চিন্তিত। মানে নবাবের কাছে খাজনা বাকি পড়ে গেছে। আচ্ছা, এই রকম অবস্থায় আমি কি করব বলো তো? সামনে আবার কালী পুজো, আলোর উৎসব। এইবার আবার খরাতে চাষাবাদ কিছুই হয়নি, ঘরে ঘরে অভাব। তাই নবাবের খাজনা যে কিভাবে জোগাড় করব? নবাব বাহাদুর অবুঝ নন মহারাজ, বোঝালে উনি নিশ্চয়ই বুঝবেন। ওই তো আমি মন্ত্রীকে বুধবার পাঠাচ্ছি। মহারাজ, আমার একটা কথা শুনবেন? বলো রানী, নিশ্চয়ই শুনবো। মন্ত্রী নয়, আপনি গোপালকে পাঠান। কেন রানী, মন্ত্রীর প্রতি কি তোমার বিশ্বাস নেই? না মহারাজ, আপনি আপনার মন্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারেন, কিন্তু আমি একদম আপনার মন্ত্রীর প্রতি খুশি নই। আচ্ছা, আমি কি করে এই মুহূর্তে মন্ত্রীকে বাতিল করে গোপালকে পাঠাই? মহারাজ, আপনি গোপালকে পাঠান। আমি তো শুনেছি নবাব বাহাদুর গোপালকে পছন্দ করেন। গোপালের সাথে কথা বলে নবাব বাহাদুর ঠিক খুশি হবেন। আমার কথা রাখুন মহারাজ, আপনি গোপালকে মুর্শিদাবাদে পাঠান। ঠিক আছে, ঠিক আছে, আমি কাল রাজসভায় এই নিয়ে সবার সাথে পুনরায় আলোচনায় বসব। এতেই আপনার ভালো হবে, আপনি দেখবেন মহারাজ। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। আবার এই নিয়ে 3 বার খেলা জমে গেছে। এবার নিশ্চয়ই চরমপত্র। মহারাজ, আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার সিংহাসন এবার গেল বলে। গোপাল, কি হবে এবারে? কি দেওয়ালিতে আমার রাজ্যের প্রজারা আসবে না? এবারে আপনার বসার জায়গাটা থাকে কিনা দেখুন, তারপর আপনার প্রজাদের কথা ভাববেন। না,
এবার আমাকে নবাবের কাছে যেতেই হবে। কৃষ্ণচন্দ্রের জায়গায় আমাকে প্রতিষ্ঠিত করতে নবাব আমাকে সাহায্য করবেই। প্রহরী, নবাব বাহাদুরের দুধকে সসম্মানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। চিন্তা করবেন না মহারাজ, নবাব বাহাদুর বাঘ ভাল্লুক নয় যে আপনাকে খেয়ে ফেলবে। ভালো করে বোঝাতে পারলে নবাব বাহাদুর বুঝবেন। তুমি কি মনে করেছো যে নবাব বাহাদুরকে তুমি যা বোঝাবে আর নবাব বাহাদুর তা বুঝে যাবেন? ঠিক তেমন ভাবে বলতে পারলে সবটাই সম্ভব। ও, তুমি বলতে চাইছো নবাব বাহাদুরকে তুমি তোমার ভাড়ামো দিয়ে খুশি করবে? ভাড়ামো কিনা বলতে পারবো না, তবে মনে সদিচ্ছা থাকলে একটু হেসে কথা বলেও মানুষকে খুশি করা যায় মন্ত্রী মশাই। তবে মহারাজ, গোপালকে ওই নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দিন। গোপাল আপনার সমস্যার সমাধান করে দেবে। কি গোপাল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মহারাজের জয় হোক। আমি নবাব বাহাদুরের চিঠি নিয়ে এসেছি। আপনার থেকে উত্তর নিয়ে আজই ফিরে যাব। মন্ত্রী, নবাব বাহাদুরের চিঠিটা পড়ো। দাও দূত, দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি তোমার ব্যবহারে অতিশয় ক্রুদ্ধ। তোমাকে এত করে বলা সত্ত্বেও তুমি খাজনা দিচ্ছ না। আমার এই চিঠি পাওয়া মাত্র আমার বকেয়া খাজনা সব মিটিয়ে দেবে, অন্যথায় আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। বুঝলাম। বুঝে আর কি হবে, আমাকে আরো একটু খেলতে হবে। মহারাজকে বলবো গোপালী মুর্শিদাবাদে গিয়ে নবাব বাহাদুরের সাথে কথা বলে আসুক। দূত, তুমি নবাব বাহাদুরকে জানাও যে আমি আলোচনার জন্য বুধবার আমার মন্ত্রীকে পাঠাবো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, নবাব বাহাদুরের চিঠির যা ধরন দেখলাম, তাতে আলোচনাতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। মন্ত্রী মশাই, আমি বলছি কি, আমরা যদি আমাদের অসহায় অবস্থার কথাটা নবাব বাহাদুরকে বোঝাতে পারি, তবে নবাব বাহাদুর ঠিক বুঝবে। আমরা বুঝবে? বেশ তো, বেশ তো। তোমার যদি এতটাই নিজের ওপর বিশ্বাস থাকে, তবে তুমি নবাব বাহাদুরের কাছে গিয়ে আমাদের অভাবটা জানাও। খুব ভালো গোপাল, তুমি চলে যাও। তোমার এই বিশ্বাস আমাদের সত্যিকারের সাহায্য করবে। রাজ্যতীষী, একটু গণনা করে দেখো দেখি, গোপাল কি আমাদের রাজ্যের জন্য কোনো শুভ খবর আনতে পারবে? গোপাল, আমাদের সকলের শুভেচ্ছা রইল। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নবাব বাহাদুরকে বোঝাবো। এবং শুধু তাই নয়, এই দীপাবলিতে নবাব বাহাদুরকে আমাদের রাজ্যে আমন্ত্রণও জানাবো। পারবে গোপাল? পারবো মহারাজ। ব্যাস, ওই তো গোপাল বলে দিয়েছে, তার বিশ্বাসই আমাদের এখন পাথেয়। গোপাল, তাহলে খাজাঞ্চির কাছ থেকে রাখা খরচ নিয়ে তুমি বুধবার সকালে সূর্য ওঠার সাথে সাথেই রওনা দিবে। মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আমরা তোমার শুভ খবরের অপেক্ষায় রইলাম। আমরা যেন পবিত্র দীপাবলিতে দীপের আলোয় দীপাবলি করতে পারি। গোপাল দাদু, এবারে পুজোটাও খুব বাজে ভাবে কেটেছে, আবার দীপাবলিও খুব বাজে ভাবেই কাটবে। এবার আমরা ফুলঝুরি রং মশাল জ্বালাবো না। ও দাদু, জ্বালাবো না? সত্যি বলছি গোপাল দাদু, এবার আমাদের পুজো ভালো কাটেনি, আর কালী পুজো ভালো কাটবে না। আমি মুর্শিদাবাদ থেকে ফিরে আসি, তারপর দেখ না কি হয়। হ্যাঁ গো, তুমি কবে যাবে মুর্শিদাবাদ? বুধবার সকালবেলা একটু ভোর ভোর রওনা দেবো, বুঝলে? হ্যাঁ গো, মন্ত্রী মশাই থাকতে তোমাকে মহারাজ পাঠাচ্ছেন যে? মন্ত্রী মশাই নিজেই আমাকে যেতে বললেন, তাই জন্যই বিষয়টা খুব কঠিন, বুঝলে? তবু আমার উপর পূর্ণ বিশ্বাস রেখেই আমি যাচ্ছি। তোমাদের সবার জন্য ভালো খবর আনবো। আর তোদের সবাইকে বলি, আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত কি? কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত হলো সরভাজা আর মাটির পুতুল। দুটোই ঠিক। তোদের যেটা করতে হবে, অনেক প্রদীপ বানাতে হবে, সুন্দর সুন্দর প্রদীপ, সাথে মাটির ঘট, ফুলদানি আর ওই নারকোল পাতার ঝাঁটা। কালী পুজোর আগের দিন ওই ঝাঁটা অনেকে কেনে, তোরা বানানো শুরু কর। এমনি তুমিও বানাও। আমাদের দীপাবলি দীপের আলোই হবে। আমার কথা তোরা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি গো দাদু।
গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি যেটা বলেছিলে সেটা নিয়ে এসেছি। দাও ভোলা ময়রা, দেখো নবাবের কাছে যেন আমাদের কৃষ্ণনগরের নাম না খারাপ হয়। এটা ভোলা ময়দার তৈরি সর ভাজা, এর স্বাদের কোনো তুলনা হবে না। ঠিক আছে ভোলা, আমি মুর্শিদাবাদ থেকে ফিরে তোমার সাথে দেখা করব, কেমন? জাহাপনা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। কৃষ্ণচন্দ্র কি বলেছিল? উনি বলেছিলেন আজ মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করতে আসবেন। মন্ত্রী আসবে? আমি ওই মন্ত্রীর সাথে কোনো কথা বলবো না। উজির, তুমি মন্ত্রীর সাথে কথা বলবে। কথা বলেই বা কি লাভ? আমাদের যেটা দেবার সেটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। কি বলেন জাহাপানা? আমার উজিরটা ধীরে ধীরে বুদ্ধিমান হচ্ছে। তুমি ঠিকই বলেছো উজির, খাজনা দেবে, তারপর বাজনা বাজবে। ধার বাকি মিটিয়ে দাও, তুমি কি আমার পর? না, আমার উজির একেবারে রসিক চূড়ামণি। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে? গোপাল, আসতে বলো, আসতে বলো, দেখি দেখি কি বলতে চায় ও। হঠাৎ করে গোপাল এলো কেন? আচ্ছা, গোপাল আসাতে কি আপনার কোনো সমস্যা হলো? না না না, কোনো সমস্যা নয়, কিন্তু একটা কিন্তুর মধ্যে পড়ে গেলাম। কেন জাহাপানা? আসলে গোপালকে আমি খুব স্নেহ করি তো, তাই কৃষ্ণচন্দ্রকে রেগে যেটা বলতাম সেটা গোপালকে বলতে পারবো না। প্রণাম নবাব বাহাদুর, শুভ বিজয়া আর আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আমি তো জানতাম তোমাদের মন্ত্রী আসবে, তুমি এলে কেন? আগে আমাদের মন্ত্রী মশাই খুবই অসুস্থ, উনি আসতেন। অসুস্থ? কি হয়েছে মন্ত্রীর? ওনার বুকে খুব ব্যথা, খুব দুর্বল, শিঙি মাছের ঝোল খেয়ে শুয়ে আছে। বুঝলাম, তা হাতে ওটা কি? বিজয়ের পরে আর দীপাবলির আগে যে কোনো জায়গায় গেলে ওই মিষ্টি হাতে করে যাওয়াটা আমাদের রীতি নবাব বাহাদুর। নবাব বাহাদুর, আগে মিষ্টি হয়ে যাক, তারপর যা ঝাল নুন টক হবে। আগে মুখ মিষ্টি করে দিলে তারপর কি আর ওইসব ভালো লাগে? তা মিষ্টিতে কি আছে? আছে আমাদের গর্ব কৃষ্ণনগরের সরভাজা, খাঁটি দুধের, আমাদের প্রসিদ্ধ কারিগর ভোলা ময়রা। রাজ্যতীশী, তুমি ঠিকঠাক গণনা করে দেখো তো আমার কৃষ্ণনগরের ভাগ্যে কি আছে। একরাশ হতাশা, এটা বলার জন্য কি গণনা করতে হয় নাকি? মহারাজ, গোপাল বিচক্ষণ বুদ্ধিমান, দেখবেন ও ঠিক খাজনা মাফ করে আনবে। দেখো দেখো, যত পারো স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে তো কেউ মানা করেনি। আমি কাল একবার লুকিয়ে মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাথে কথা বলতে হবে। ও মন্ত্রী, তুমি কিছু বলো, মানে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে গোপালের কপাল ফাটাচ্ছে। কি গো, চুপ করে গেলি? শুভ কিছু বলো। কপাল ফাটাচ্ছে। কপাল ফাটাচ্ছে? মানে কে কার কপাল ফাটাচ্ছে? না, মানে গোপাল তো অনেক বুদ্ধি ধরে, সেই বুদ্ধির ঠেলায় নবাব বাহাদুরের এখন কপাল ফাটছে। ব্যাস ব্যাস, বুঝেছি। আরো বলতে হবে না। ও, গোপাল যদি কোনো মতে আমার এবারের খাজনাটা মাফ করিয়ে আনতে পারে, ব্যাস, তবে দিওয়ালিতে সবাইকে নিয়ে খুব আনন্দ করব। আর তার সাথে মা কালীর পুজো। বাহ 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 বাহ, কৃষ্ণনগরের সরভাজা তো দেখছি অসাধারণ। থাকবে না নবাব বাহাদুর, আস্তে 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 সব ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণনগরের সব কিছু আজ ধ্বংসের মুখে। আমাদের মা বোনেরা যে মাটির প্রদীপ, মাটির ঘট, সুন্দর সুন্দর ফুলদানি বানাতো, সব শেষ, সব শেষ। কেন গোপাল, কি সমস্যা? একবার অতিবৃষ্টি, একবার অনাবৃষ্টি, আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। তবুও এরই মাঝে মহারাজ যথাসম্ভব করে যাচ্ছেন যাতে আমাদের দরিদ্র মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পায়। উজির, এ কি শুনি? এই রকম অবস্থা তো জানতাম না। উজির, তুমি কি খবর রাখো না? আমার কাছে তো খবর ছিল জাহাপানা। তোমার কাছে খবর থাকলে তুমি আমায় বলনি কেন? তাহলে কৃষ্ণচন্দ্রকে খাজনার জন্য এভাবে চাপ দিতাম না। আর কৃষ্ণচন্দ্রকেও বলিহারি আমাকে তো পত্র দিয়ে জানাতে পারতো। মহারাজ খাজনা না দিতে পারার জন্য খুবই লজ্জিত নবাব বাহাদুর। খাজনার টাকায় কত জনহিতকর কাজ হয়, সেসব কাজ তো বন্ধই রইল।
কৃষ্ণচন্দ্র তো খুব বোকা, আগে তো নিজের রাজ্যকে দেখবে, তারপর তো সব। এর মধ্যে আমাদের উৎসব দীপাবলি এসে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, গরিব প্রজাদের ছেলে মেয়েদের গায়ে নতুন পোশাক ওঠেনি নবাব বাহাদুর। এবারে দীপাবলি, আমাদের কৃষ্ণনগর একেবারে অন্ধকারে থেকে গেল। আর বলো না, এই খুব কষ্ট হচ্ছে। উজির, আমি এই সব খবরগুলো পাই না কেন? তোমরা বেতন পাও তো দেশের খবর আমাকে দেওয়ার জন্যে। ভুল হয়ে গেছে জাহাপানা। গোপাল, আমি কৃষ্ণচন্দ্রের সমস্ত খাজনা মাফ করলাম। মহারাজ খুব চিন্তায় ছিলেন, আমি গিয়ে মহারাজকে চিন্তা মুক্ত করব। তুমি কি আজই কৃষ্ণনগর ফিরে যেতে চাও গোপাল? হ্যাঁ নবাব বাহাদুর, একটা অনুরোধ করব নবাব বাহাদুর। হ্যাঁ, করো গোপাল, নির্ভয় করো। আমি মহারাজের তরফ থেকে আপনাকে কি দীপাবলিতে আমন্ত্রণ জানাতে পারি? আপনি আর উজির আমাদের কৃষ্ণনগরে এসে আমাদের সাথে দীপাবলি অনুষ্ঠানে যোগদান করবেন। ঠিক আছে গোপাল, আর তার সাথে তোমাদের মাটির তৈরি প্রদীপ, পুতুল, ঘট, ফুলদানি আমি আমার মুর্শিদাবাদের বাজারে বিক্রির একটা ব্যবস্থাও করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নবাব বাহাদুর। বুঝলি, এখানে কিন্তু ব্যাপার খুব ঘেঁটে আছে। মহারাজের অবস্থা ভালো নয়, যখন তখন মহারাজের বিরুদ্ধে নবাব বাহাদুর কলকাঠি নাড়তে পারে। কেন? আরে খাজনা বাকি পড়ে আছে, আমি তাই বাজনা বাজাতে যাচ্ছি মুর্শিদাবাদ। তাই আমি তোদের একটু চোখ কান খোলা রাখতে বলেছি। চোখ আর কান খোলা রাখতে হবে? তার মানে তো গল্প আছে। আরে তা তো আছেই, অল্প অল্প গল্প আছে। বটা, গল্প যতই অল্প হোক না কেন, আমাদের ওই খাটুনিটা কিন্তু মোটেই অল্প নয়। সেটা তো একদম সঠিক বলেছিস। তোরা কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল। কি আর বলবো, সবই তো বোঝেন। আমাদের দুঃখের গল্প কি আর অল্প কথায় শেষ হয়? আপনার ওই অল্প গল্পের জন্য আমাদের কিছু অল্প করে খুশি করলে চোখ কান খোলা রাখতে ভীষণ সুবিধে হয়। নইলে কান শুনতে ধান শুনবো। বুঝেছি। শুধু কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে পেতে দে, তারপর দেখবি কত ধানে কত চাল হয়। তোদেরকে দূর করে দেব। এটা কি আমাদের অল্প করে ধমকালেন মন্ত্রী মশাই? তাহলে চল ঘরটা, আমাদের এই গল্প শুনে লাভ নেই, আমরা অল্প করে খেয়ে শুয়ে পড়ি। আরে রেগে যাচ্ছিস কেন? সবটাতে শুধু মাথা গরম, দুষ্টু। এই নে তোদের চোখ কান খুলে রাখার জন্য এই একটা করে মোহর দিলাম। বটা, বল ঘরটা। একটা মোহরে দুটো জিনিস কিভাবে খুলে রাখবো বলতো? মন্ত্রী মশাই, আপনি দিচ্ছেন একটা করে মোহর আর বলছেন চোখ আর কান খোলা রাখতে, এ কি করে সম্ভব, ঠিক কি না? ঠিক আছে, তোদের আরো একটা করে মোহর দিচ্ছি। ঘটা, চোখ আর কান খুলে রাখার জন্য ঠিক আছে, কিন্তু মুখ বন্ধ রাখবি। কেউ যদি মন্ত্রী মশাইকে ভয়ঙ্কর কটু কথা বলে, তুই কিন্তু কিছুই বলবি না, শুধু শুনে যাবি, কেমন? আচ্ছা, এই নে তোরা তোদের মতো কাজ কর। হ্যাঁ, আমি চললাম। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন। গোপাল, বলো। আরে তোমার কথা শুনবো বলেই তো আমরা সবাই বসে আছি। মহারাজ, নবাব বাহাদুর খাজনা মাফ করে দিয়েছেন। কি বলছো কি? তুমি তো অসম্ভবকে সম্ভব করলে। মহারাজ, মন্ত্রী মশাই কোথায়? এই খবরটা তো মন্ত্রী মশাইকে দেব বলে ছুটে আসছি। মন্ত্রী মশাই একটা বিশেষ কাজে বাইরে গেছেন, তা তুমি শেষ পর্যন্ত করতে পারলে? না করার কি আছে বিজ্ঞানী? একটু ভালো কথা তো সবাই পছন্দ করে, আর মানুষকে যদি বোঝাতে পারো তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহারাজ, তাহলে এবার আনন্দ করুন। আরেকটা কথা, দীপাবলি আরো সুন্দর হবে। কিভাবে? নবাব বাহাদুর আসছেন আমাদের কৃষ্ণনগরে দীপাবলি পালনে, আর উনি দীপাবলির জন্য 1000 সোনার মোহর পাঠিয়েছেন। গোপাল বাজি মাত করে দিল। বাহ, তোরা তো খুব সুন্দর প্রদীপ বানিয়েছিস রে। আর এই দেখো, ঘট, ফুলদানি, ঝাঁটা।
তুমি বলে গেছো আর আমরা তোমার কথা না শুনে বসে থাকবো, এটা কখনো হয়েছে? তোরা তো আমার লক্ষ্মী বানর সেনা। জানিস এবারে কি হয়েছে? কি হয়েছে? নবাব বাহাদুর নিজে আসছেন দীপাবলিতে। আমাদের কালী পুজো খুব ঘটা করে হবে, আর তার সাথে আমাদের কৃষ্ণনগর সেজে উঠবে আমাদের তৈরি করার প্রদীপে। আর আমাদের দীপাবলির জন্য নবাব বাহাদুর 1000 সোনার মোহর পাঠিয়েছেন। আর আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল, ঘট, প্রদীপ মুর্শিদাবাদের বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন। মা, এই তাই নাকি? এসব সম্ভব হয়েছে তোমার জন্য? না গিন্নি, সব হয়েছে আমাদের সবার চাওয়ায়। বাহ দাদু, তাহলে এবারে আমাদের নতুন জামা হবে। হবে হবে। জয় নবাব বাহাদুরের জয়! জয় নবাব বাহাদুরের জয়! জাহাপানা, কৃষ্ণনগর থেকে মন্ত্রী এসেছে আপনার সঙ্গে দেখা করতে। সে কি মন্ত্রিত্ব শুনেছিলাম খুব শরীর খারাপ, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, মন্ত্রী কেন এলেন? সেটা তো আমারও প্রশ্ন। প্রণাম নবাব বাহাদুর। তোমার তো খুব শরীর খারাপ মন্ত্রী, তুমি এলে কি করে? আমার শরীর খারাপ কে বললো? গোপাল। আসলে আসলে গোপালকে একটু দেখতে চেয়েছিলাম, মাপতে চেয়েছিলাম। মহারাজ তো তার উৎসব নিয়ে আছে, এদিকে আপনার খাজনা দেওয়ার ইচ্ছা নেই। আপনি ঠিক করেছেন নবাব বাহাদুর, আপনি খাজনা মাফ করবেন না। প্রহরী, মন্ত্রীকে কারারুদ্ধ করো। কেন কেন নবাব বাহাদুর? তুমি গোপালকে মাপতে গিয়েছিলে, গোপাল তোমাকে মেপে খাজনা মাফ করে কৃষ্ণনগর চলে গেছে। তোমার মতন বেঈমানকে বাইরে রাখা ঠিক নয়। এই প্রহরী, নিয়ে যাও কারাগারে। আমাকে আমাকে বাঁচান, বাঁচান। আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই। কৃষ্ণচন্দ্র, গোপাল না গেলে আমি জানতেই পারতাম না যে তুমি এইরকম একটা বিপদের মধ্যে আছো। তোমার মন্ত্রী একটা ষড়যন্ত্রী, ও তোমার বদনাম করার জন্য মুর্শিদাবাদে গিয়েছিল। আমি ওকে আমার কারাগারে বন্দি করেছি। ঠিক ঠিক করেছেন নবাব বাহাদুর। দেখেছেন নবাব বাহাদুর, আমাদের রাজ্য কিরকম মাটির প্রদীপের আলোয় সেজে উঠেছে। এই সব মাটির প্রদীপ এই এরা বানিয়েছে। বাবা, তোমাদের মাটির কাজের নাম তো জগৎ জুড়ে আছে। আমি তোমাদের এই প্রদীপ মুর্শিদাবাদে নিয়ে যাব। ওখানকার মানুষও তোমাদের এই প্রদীপ নিয়ে তাদের উৎসব সাজিয়ে তুলবে। দ্বীপের আলোয় দীপাবলি। আজ না হয় আমরা আতশবাজি পোড়ালাম না? ঠিক বলেছো গোপাল। দেখুন দেখুন নবাব বাহাদুর, দ্বীপের আলোয় আমাদের রাজ্য কিরকম মায়াময় লাগছে। চলুন মহারাজ, পুজো সম্পূর্ণ হয়েছে, এখন ভোগ বিতরণ হবে। হ্যাঁ, আর তার সাথে আমার প্রজাদের নতুন জামা কাপড় দেওয়া হবে। আর এই দান সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের নবাব বাহাদুরের জন্য। নবাব বাহাদুরের জয়! সাথে জয় মা কালীর জয়! জয় মা কালীর জয়! জয় মা কালীর জয়! সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।